শুভেচ্ছা সবাইকে। সিডনি থেকে বলছি ফজলুল বারী। আজ আমাদের অতিথি দুজন। একজন হচ্ছেন আমাদের প্রিয় মুখ, আমাদের আপামনি আনিফা রহমান রুমা, আর আমাদের ভাই রানা হাসান মাহমুদ। বিদেশে এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা নানাভাবে দেশটাকে তুলে ধরছেন। এর মাঝে ওয়াশিংটনে কিছু বিশেষ কাজ হচ্ছে আমার মতে। কাজটা হচ্ছে মানে বাংলাদেশ পরিস্থিতিটা তুলে ধরা হচ্ছে ঊর্ধ্বতন মার্কিন অডিয়েন্সের সামনে। এর আগে ক্যাপিটাল হিলে বাংলাদেশ নিয়ে একটা ব্রিফিং হয়েছে। সর্বশেষ হলো ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে ব্রিফিং। এই উদ্যোগের সাথে সামনের সারিতে যারা, তাদের দুজনকে আমরা এখানে নিয়ে এসেছি। তাদের মুখে শুনবো এই উপস্থাপনটা। কে শুরু করবেন আপনারা আগে? রানা ভাই আমাদের কিনোট স্পিকার ছিলেন, তো আমার মনে হয় উনি শুরু করুক। হ্যাঁ, রানা ভাই। ধন্যবাদ ফজলুল বারী ভাই, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন। অনেক আগে থেকে সংবাদ পরিচালনা করছেন এবং আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান আমার পক্ষ থেকে। আমি আমার যে এখানে আছেন আরিফা রহমান রুমা, তার প্রতি শুভেচ্ছা। আচ্ছা, আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন সেটা আমি খুব সংক্ষেপে বলি যে আমরা যেটা করেছি এই 23শে এপ্রিল, সেটা হচ্ছে ন্যাশনাল প্রেস ক্লাব, যেটা একদম ওয়াশিংটনে অবস্থিত, খুবই প্রেস্টিজিয়াস একটি সংগঠন। সেখানে গিয়ে বাংলাদেশ সম্বন্ধে তুলে ধরেছি। আমাদের মূল প্রতিপাদ্য ছিল তিনটি। একটা হচ্ছে যে ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন এই ইউনুস রেজিমের আন্ডারে। আরেকটি হচ্ছে যে রাইজ অফ ফান্ডামেন্টালিজম, এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, যে অ্যালিজেডলি যে সমস্ত কারাপশন তিনি করেছেন, সেগুলোকে কিছুটা হলেও তুলে ধরা। তো আমাদের আমি একটু থামাই আপনাকে, আমরা শুনবো পুরো বিষয়টা। আরেকটু বলেন, যেটা যে আমি কিন্তু ন্যাশনাল প্রেস ক্লাবে, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে এর আগে বাংলাদেশিদের এইভাবে প্রেস কনফারেন্সের কথা আমি শুনি নাই আর কি। উদ্যোগটা কিভাবে শুরু এবং কিভাবে এই প্রসেসটায় যেতে হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। আমাদের অনেকদিন থেকেই এই এটার একটা পরিকল্পনা ছিল যে ওখানে একটা প্রেস কনফারেন্স করার। তো প্রতিদিনই এত সব নিউজ এসছে এবং এতই বাংলাদেশ বিরোধী নিউজ, তো ওটা করতে গিয়ে এরপরে দেখা গেল যে আমরা একটা গত মার্চে 25 তারিখে আমরা একটা কংগ্রেশনাল ব্রিফিং এ আমরা আমন্ত্রিত অতিথি ছিলাম। আরিফা রহমান রুমাও ছিলেন, আমিও ছিলাম। আমি কয়েকটি আর্টিকেল লিখেছি এখানে, যে সমস্ত যেগুলোর প্রিন্টেড ভার্সন গুলো পলিসি মেকারদেরকে দেয়া হয়, সাধারণ ইয়েতে অনলাইনে পাওয়া যায়, কিন্তু ওগুলো পলিসি মেকারদের দেয়া হয়। তা আমার আর্টিকেল দুটো ছিল, একটা ছিল রেডিক্যালিজম বাংলাদেশে, আরটা হচ্ছে চায়না, পাকিস্তান এবং জামাতের যে একটা নেক্সাস গড়ে উঠেছে বাংলাদেশে, সেটা নিয়ে লেখা আর কি। তো ও আর আরিফা রহমান রুমার ছিল ওর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, যে রাইজ অফ ফান্ডামেন্টালিজমের, শি হারসেলফ ইজ এ ভিকটিম, তো সেটা নিয়ে কথা বলা। তো ওখানে কংগ্রেসম্যানরা এসেছিলেন, ওখানে কংগ্রেসম্যানদের স্টাফাররাও এসেছিলেন। তো সেখানে আমরা তার যে দুর্নীতির অভিযোগ আছে, ডকুমেন্টেড এভিডেন্সও আছে, সেগুলো নিয়ে আমরা বলেছি। একটু আমি একটু ইন্টারাপ্ট করবো। রানা ভাই, আপনি ইয়েটা সারেন, প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ততার বিষয়ে আমি বলবো। হ্যাঁ, শিওর, ওকে। তো সেখান থেকে আমাদের যে চিন্তা ভাবনা, যে প্রেস ক্লাবে আমরা একটা প্রেস কনফারেন্স করব। তো শুরুটা সেখান থেকে। তো সেখানে আরিফা রহমান রুমার একটা বিশেষ ভূমিকা ছিল, কারণ উনি নিজেই প্রেস ক্লাবের মেম্বার ছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না, উনি ছিলেন, এবং ওনার ওখানে যথেষ্ট। আমি আরেকটু জানার জন্য, যেমন বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাব বা ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রেস কনফারেন্স করতে হল ভাড়া আসতে নানা কিছু আছে, এই ইয়েটা এখানে কিরকম? সেটা একই রকম হল ভাড়া আছে। এখানে আপনার মেম্বার হতে হবে, যিনি আপনাকে আমন্ত্রণ জানাবেন। আমাদের সেই অর্গানাইজেশন একটা ক্রেডিবল একটা অর্গানাইজেশনের থ্রুতে যেতে হবে।
তারপরে প্রেস ক্লাবের অন্যান্য মেম্বারদেরকে ইনভাইট করতে হবে, সমস্ত প্রসেসটা এরকম ছিল আর কি। তো মানে এইখানে কষ্টটা কেমন যায়, খরচটা? এটা কিন্তু বাড়ি ভাই আপনি যদি সার্চ করেন এটা খুব বেশি না, কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন আর কি। বেশি না মানে আমার জন্য এটা অনেক কিছু, তো আমি তো আর টাকা দিই নাই। কিন্তু এটা হচ্ছে যে আপনি আসলে কি কারণে প্রেস কনফারেন্সটা করতে যাচ্ছেন, এটা এখন ইস্যুটা ইম্পর্টেন্ট। আর সবকিছুই ওয়েবসাইটে প্রেস ক্লাবের পাওয়া যায়, ওখানে কিভাবে যেতে হয়, কিভাবে রুম বুকিং দিতে হয়, সমস্ত প্রসেসই আসলে যেমন ওখানে আছে। ক্যানবেরা ন্যাশনাল প্রেস ক্লাব, যেটা ক্যানবেরা ন্যাশনাল প্রেস ক্লাব, অস্ট্রেলিয়ার আমি দেখি মানে মূল আলোচিত বিষয়গুলা, প্রাইম মিনিস্টার হোক, লিডার অফ দ্য অপোজিশন হোক, এরা কিন্তু একটা বিষয় লঞ্চ করতেছে, পরে প্রেস ক্লাবে এসে এটা করে কিন্তু এটা, বা তাকে প্রেস ক্লাব তাদের ইনভাইট করে। এমনকি ইলেকশনের সময় যে ডিবেট গুলো হয় আর কি, ডিবেটও বড় ডিবেটটা কিন্তু ইনভাইট করে কিন্তু প্রেস ক্লাব সেটা। এখানে আসলে ডিবেটগুলো টেলিভিশনে হয়, এটা বেটার রানা ভাই বলতে পারবেন। তবে প্রেস ক্লাবে প্রচুর ইভেন্ট হয়, প্রচুর। মোটামুটি আমরা একটু ধারণায় গেলাম, এখন মূল প্রসঙ্গে আরেকটা বলি, এখানে প্রেস ক্লাবে কিন্তু যত মানে একটা ডিপ্লোমেটদের একটা কোটা থাকে, মানে ডিপ্লোমেটরা চাইলে প্রেস ক্লাবের মেম্বার হতে পারেন একটা নির্দিষ্ট ফিস এটার মাধ্যমে। তো ওই ক্যাটাগরিতে আমি ছিলাম, এবং ডিপ্লোমেটদের জন্য প্রেস ক্লাব একটা ইভেন্ট করে এভরি ইয়ার, একটা নাইট আর কি, একটা ওদের একটা গালা নাইটের মতো থাকে। সো আমার কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। সো ওখানে যেটা সুবিধা হয়, এটা বললে আরো ঝামেলা ময়মনসিংহে দেখেছি আর কি। ময়মনসিংহ প্রেস ক্লাবের গঠনতন্ত্রটা এরকম, ডিসিএসপি প্রেসিডেন্ট সেক্রেটারি, গঠনতন্ত্রটা এরকম। প্লাস হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, যেটা আমি সাংবাদিক হিসাবে জাতীয় প্রেস ক্লাব মেম্বার হতে পারিনি, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের পিআরও যারা অটোমেটিক সেকেন্ড মেম্বার, তাই মেম্বার হতে পারিনি এই কারণে, জাতীয় প্রেস ক্লাবে একটা ব্যাপার আছে যে ওই ইয়া করতো তারা, আওয়ামী লীগের প্যানেল, বিএনপির প্যানেল, এটা 30 জন করে নাম প্রস্তাব করতো, এর বাইরে কেউ যদি হওয়ার চেষ্টা করতো ব্ল্যাক বল দেওয়া হতো, মেম্বার হতে পারতাম না। হ্যাঁ, ইয়ে হইতেছে। দেখ আমরা অন্য প্রসঙ্গে যাই, মূল প্রসঙ্গে যাই। আপনাদের যে উপস্থাপনটা একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা 5 জন প্যানেলিস্ট ছিলাম। আমরা তার মধ্যে আমাদের সর্বজনশ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, উনি সভাপতিত্ব করেছেন। উনি সারসংক্ষেপে আমরা কি করতে যাচ্ছি সেটা বলেছেন। আর বাকি যারা 4 জন ছিলাম তার মধ্যে আমি ছিলাম বেসিক্যালি এটা কি কিনোট স্পিকার বা মেইন ব্রিফিং পয়েন্টগুলো আমি তুলে ধরেছি, যে সমস্যাগুলো। আর তারপরে আমাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, উনি ডক্টর ইউনূসের দুর্নীতি সম্বন্ধে বলেছেন। আমাদের সাথে ছিলেন ডক্টর দিলীপ নাথ, উনি এক্সটেন্সিভলি কাজ করেছেন মাইনরিটি দের উপরে যে ভায়োলেশন হয়েছে সেটার উপরে। আর আরিফুর রহমান রুমা, উনি বলেছেন ওনার নিজের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বাংলাদেশে তার যে মানে মৌলবাদীর উত্থানে যেগুলো হয়েছে সেগুলো, প্লাস আরো কতগুলো বিষয় তিনি তুলে ধরেছেন, যেরকম পুলিশ হত্যার বিষয়গুলো তুলে ধরেছেন, টিচারদের উপর নির্যাতন স্পেসিফিক্যালি সেগুলো তুলে ধরেছেন, উনি একজন নিজেই প্রফেসর। আর নারী নির্যাতন যে হচ্ছে ব্যাপকভাবে সেটাও তিনি তুলে ধরেছেন আর কি। এরপরে আমরা প্রশ্ন উত্তরের পর্বে চলে যাই। সেটা ছিল সংক্ষিপ্ত, আমরা যে 4 জন বলেছি। কি পরিমাণ সাংবাদিক এসেছিলেন সেখানে? আমরা তো ওইভাবে প্রায় আমি মানে আমাদের যারা ছিলেন আমার মনে হয় 10-12 জন এরকম হয়েছে ওরকম। হ্যাঁ, বিদেশি সাংবাদিক ছিলেন 11 জন ছিলেন, আমি কাউন্ট করেছিলাম। মিডিয়ার ইয়ে করা যায়। আমি বলি এটা হচ্ছে আমরাও যখন গিয়েছি ওনারাও ঠিক তখনই চলে এসেছেন, মানে আমাদের টাইম ছিল 6টা থেকে 7টা, কিন্তু সাংবাদিকরা দেখি যে আগেই চলে এসেছেন, মানে আমরাও 5:30টায় ঢুকেছি, দেখি যে ওনারাও চলে এসেছেন। যার ফলে আলাদা করে যে সবার সাথে কথা বলতে পেরেছি তা কিন্তু না, কথাটা বলা হয়নি, ওনাদের জন্য সংরক্ষিত আসন ছিল, ওনারা বসেছিলেন। তো আমি গতকালকের যে স্টেট ডিপার্টমেন্টের প্রেস কনফারেন্স, ওখানে দেখলাম যে একজন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন, বিদেশি। তো ওইটা আপনি যদি গতকালের প্রেস কনফারেন্সটা দেখেন স্টেট ডিপার্টমেন্টের, একদম শেষের দিকে দেখবেন যে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে, এবং
যিনি সরকারের পক্ষ থেকে ছিলেন, স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, উনি বলেছেন যে উনি বিষয়টা পরে আনসার দিবেন। আমরা জানি না আনসারটা এখনো দিয়েছেন কিনা। মানে কি প্রশ্নটা ছিল এখানে? আমার কাছে স্ক্রিনশটও আছে, দেখি। কোশ্চেন অন বাংলাদেশ: yesterday a group of Bangladeshi Americans held a press conference at National Press Club in which they requested the State Department, the US government, to look into the ways in which the US aid money was used in Bangladesh. Is the State Department looking into those? আর ওখানে ওরা কি ধরনের প্রশ্ন করেছেন আপনাদেরকে প্রেস কনফারেন্স? ও আমাদেরকে প্রশ্ন করেছেন খুবই স্ট্রেট। আপনি দেখেছেন কিনা জানি না, ভিডিওটা তো অনেক জায়গায় সার্কুলেটেড হচ্ছে। খুবই পয়েন্টেড প্রশ্ন, এবং ওখানে বলা হয়েছিল যে এখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা, তারা কি এটার সাথে ইনভলভ হয়েছিল কিনা, তারপরে ইউএস এইড এর ভূমিকা কি ছিল। তারপরে প্রশ্ন করেছি হিলারি ক্লিন্টন যে রিসেন্টলি টাইম ম্যাগাজিনে ইউনুস সম্বন্ধে লিখেছেন, সে সম্বন্ধে আমাদের মতামত কি। তারপরে প্রশ্ন ছিল যে আমরা এখন কি চাচ্ছি, আমরা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনে কারোর সাথে যোগাযোগ করেছি কিনা এই সমস্ত ব্যাপারে, এবং আমাদের এক্সপেকটেশনটা কি, মানে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে এক্সপেকটেশনটা কি। তো এরকম মাল্টিপল কোশ্চেন ছিল। তারপরে আরেকটা ছিল প্রশ্ন যে বাংলাদেশ ইন্ডিয়ার যে সম্পর্ক, এবং বিশেষ করে যে টেররিস্ট অ্যাটাক হলো এরপরে মানে রিজিয়নাল স্টেবিলিটির ব্যাপারে আমাদের মতামত কি, এগুলো ছিল প্রশ্ন, যতগুলো মনে করতে পারি। অনেক অনেক প্রশ্ন ছিল, হ্যাঁ। তার কিছুটা অংশ রেকর্ডেড হয়েছে। এই বিষয়গুলো ধরে আপনাদের প্রত্যাশা যা ছিল এই প্রেস কনফারেন্স করার পিছনে আপনাদের অ্যাচিভমেন্টটা কি, আপনারা কি মনে করছেন? আমি বলবো যে এটা খুবই ভালো অ্যাচিভমেন্ট। এটাই প্রথমবারের মতো একটা প্রেস কনফারেন্স করা হয়েছে ন্যাশনাল প্রেস ক্লাবে, এবং ওরা যেটা করে, ওদের নিজেদের তরফ থেকে আমি শুনেছি যে ওদের একটা প্রেস নোট চলে যায় ওদের সিস্টেমের মধ্যে, এবং সেখান থেকে তারা স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে এই সমস্ত নিয়ে প্রশ্ন করবেন, যেরকম অলরেডি করে ফেলেছেন স্টেট ডিপার্টমেন্টে, এবং সম্ভবত হোয়াইট হাউসেও যখন প্রেস ব্রিফিং হবে সেখানে এটা নিয়ে প্রশ্ন করবেন। তো আমরা যেটা চাচ্ছি যে এটা দিয়ে নাম্বার ওয়ান পলিসি মেকারদেরকে দৃষ্টি আকর্ষণ করা। কারণ আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, কিন্তু আশেপাশে যে রিজিয়ন, একদম ইমিডিয়েট যে রিজিয়ন, সেটা যদি হিসাব করা হয় তাহলে 30 কোটির বেশি মানুষ, ওখানে আরো অনেক বেশি মানুষ। তো এটা যদি ডিস্টেবলাইজ করা হয়, রিজিয়নাল ডিস্টেবলাইজেশনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি, এবং সেটা এফেক্টিভলি অ্যান্ড ইনভেরিয়েবলি সেটা ওয়েস্টার্ন কান্ট্রিকে এফেক্ট করবে, এবং আমেরিকান ভাইটাল ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের প্রতি হুমকি স্বরূপ। এই যে রাইজ অফ ফান্ডামেন্টালিজম কিংবা চায়নার যে ডমিনেন্স ওই এলাকাতে হতে যাচ্ছে ইউনুস গভর্নমেন্টের আন্ডারে, তো সেটা নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা, পলিসি মেকারদের বিশেষ করে আমরা অ্যাড্রেস করেছি কংগ্রেস এবং সিনেটরদের কাছে যে এটা নিয়ে আপনারা ইমিডিয়েটলি একটি হিয়ারিং এর ব্যবস্থা করেন। আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে জানার যে এটা কিভাবে হলো। দেশের একটা দেশ যে এত, আমার ওটা কিনোট ইসের মধ্যে ছিল, পেপারের মধ্যে ছিল, যে একটা দেশ যেটা একটা এত অগ্রগামী ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার শাসনামলে, সেটা মাত্র 9 মাসের মধ্যে এখানে কিভাবে পৌঁছলো সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করা। আর ওই যে ভদ্রলোক যে সাংবাদিক ভদ্রলোক যে প্রশ্ন করেছেন ইউএস এর, সেটাও এসছে, খুব প্রমিনেন্টলি এসছে। অন্য এক সাংবাদিক বোধহয় প্রশ্ন করেছিলেন এটা ব্যাপারে যে ইউএস এর রোলটা কি ছিল এখানে। তো আমরা সেটা নিয়ে বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইউএস এর কথা বলেছেন, যে সেখানে আমরা এটা বলেছি যে রোড টু ফ্রিডম বা ওরকম একটা এনজিও আছে এখানে, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, হ্যাঁ। তো তার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বাসেডর রিচার্ড বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ, বাংলাদেশে গিয়েছিলেন। ডেইলি স্টারে তারা যে বলেছেন সেটা একদম প্রকাশ্যে এসছে, এবং সেখানে তারা যে টাকা পেয়েছেন, টাকা খরচ করেছেন, সেগুলোও তিনি বলেছেন, রিচার্ড বি মাইলাম তিনি বলেছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে টাকা এসছে, ডেফিনেটলি আসতেই পারে, টাকা খরচও করতে পারেন, কিন্তু যেহেতু একটা দেশকে ডিস্টেবলাইজ করা হয়েছে এবং যেটা একটা মানে চরম পর্যায়ে চলে যাচ্ছে, অরাজকতার তো চরম পর্যায়ে অলরেডি চলেই গেছে, তো আমাদের এখন জানার অধিকার আছে যে আপনি কিভাবে টাকা পেয়েছেন, কোথায় খরচ করছেন। আর একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে
আমার কাছে সন্দেহ হয় মানে মুশফিকুল ফজল উনি আসলে এদেরই পার্ট কিনা, কারণ তার যে অর্গানাইজেশন রাইট টু ফ্রিডম সেখানে কিন্তু উইলিয়াম বি মাইলাম বা যাদের নাম বললেন তারা একসাথে ক্লোজলি কাজ করে। এবং আপনি দেখছেন যে এই সরকার এসে তাকে একদম সিনিয়র সচিবের পদমর্যাদায় উনি মেক্সিকোর রাষ্ট্রদূত হয়েছেন, এবং মেক্সিকোর রাষ্ট্রদূত হওয়ার সঙ্গে সঙ্গে উনার যারা বন্ধু ছিলেন বাংলাদেশের শত্রু, তো তারা সবাই গেট টুগেদার করেছেন, এখানেও করেছেন, ওখানেও গিয়েছেন, মানে আমেরিকাতেও করেছেন, মেক্সিকোতেও গিয়েছেন যতদূর মনে হয়, রাইট, ইয়েস, মেক্সিকোতেও গিয়েছেন। যাওয়ার সাথে সাথে মানে ওনাদের যে একটা কোরাম, তো ইউনুস মানে এবং ডিপ স্টেট, মানে আমরা যা কিছু দেখছি, সরোজ, হিলারি ক্লিন্টন, ক্লিন্টন ফাউন্ডেশন, সবকিছু একটি আরেকটির সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। তো মুশফিকুল ফজল আসলে তাদেরই মুখপাত্র ছিল, ডিপ স্টেটের মুখপাত্র ছিল। স্টেট ডিপার্টমেন্টের সে যে রোল প্লেটা করেছে এটা আসলে বাংলাদেশের হয়ে সে কোনো রোল প্লে করেনি, সে ওদের হয়ে ওদের কার্যসিদ্ধির জন্য যা যা প্রশ্ন করবো বা যা কিছু অ্যাক্টিভিটিস করা দরকার সেটাই সে করেছে, এবং সেটার পুরস্কার সে পেয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ইউনুসের চারপাশে যারা আছে দেখেন, পুরস্কার যেটা পুরস্কার প্রাইজ, এটা প্রাইজ পোস্টিং, এটা সমন্বয়কদের একজনের কথায় এটা চলে এসেছে যে আগস্টের 1 তারিখে মুশফিকুল ফজল আনসারীর মাধ্যমে তাদের সাথে প্রথম প্রফেসর ইউনুসের কন্ট্যাক্ট হয়। জি, মাসুদও বলেছে, কথাটি মাসুদও বলেছে কয়েকদিন আগে। তার সাথে কন্ট্যাক্ট হয়, প্রফেসর ইউনুস তখন তাদেরকে বলেন যে সারা দেশ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যা লাগবে। প্রশ্ন করেছে যে তোমরা কি পারবে, ফার্স্ট হচ্ছে তোমরা কি পারবে, ও বলছে স্যার পারবো আমরা। এটা হচ্ছে এদের সঙ্গে বললো, এবং আমরা এখন সমন্বয়কদের, একাধিক সমন্বয়কদের মুখ থেকে কিন্তু আমরা এই কথাটি শুনেছি, একজনের মুখ থেকে না, কেউ মুখে বলেছেন, কারো ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জেনেছি। ওদিকে ইউনুস যখন দুটো ইন্টারভিউতে আমরা দেখেছি, একটা বাইরের বিবিসির সাথে, রাইট, যে তিনি কিছুই জানতেন না, হ্যাঁ হ্যাঁ একদম মানে ঠিক বিপরীত মুখে অবস্থান। এবং এই যে সমন্বয়ক মাসুদ বলছেন ওনার কাছ থেকে কোনো প্রতিবাদ কিন্তু আমরা শুনিনি যে না মাসুদ মিথ্যে বলছে। তো সবকিছু মিলে এরা আসলে একটা প্যাকেজ একসাথে কাজ করেছেন, এবং সেটার ফল এখন বাংলাদেশ ভোগ করছে। এদের যে আসিফ মাহমুদ উনি যে রিসেন্টলি যে ইয়ে দিলেন, ওই যে যেখানে আগে ওই হাসনাত আব্দুল্লাহ আমাদের আর্মির বিরুদ্ধে কথা বলার পরপরই বা একই সময় একটা সাক্ষাৎকার বেরোলো, তো সেখানে ইফ আই এম নট মিস্টেকেন, সেখানে উনি বলছেন যে ওই সময় ইউএস এম্বাসি থেকে তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তারা ক্রয়ও পেয়েছিলেন। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে কতখানি ছিল এবং এই রোলের জন্য ইউএস কতখানি সাফার করবে। আমরা তো সাফার করছি, এবং এটা যে আলটিমেটলি এদিকে ধাবিত হচ্ছে সেটার একটা ওয়ার্নিং সিগন্যালও দিয়েছি। এবং আমাকে প্রশ্ন যখন করা হয়েছিল আমি বলেছিলাম যে এই যে 7ই এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে যে সমাবেশটা হলো বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সেখানে মার্কিন পতাকা, ইসরায়েলি পতাকা এগুলো পোড়ানো হলো কিংবা অপমান করা হলো, এগুলো কিন্তু করা হয়েছিল ইরানে 1979-এ। এবং তারপরে কি হয়েছিল, আমেরিকান এম্বাসি ওয়াজ অকুপাইড, আই মিন ইউ নো দে ওয়ার হস্টেজ ফর কয়েক বছর ধরে। তো এটা কখনোই থামবে না। এখানে যদি এখনই এটার কারণ সমূহ কি করে এটাকে কন্টেইন করা যায় এবং ডক্টর ইউনুসকে যদি রেসপন্সিবল, তার উপরে যদি রেসপন্সিবিলিটি বর্তানো যায়, তাহলে এখনো হয়তো সময় আছে যে এটার রশি টেনে ধরা যেতে পারে। এরপরে আর পারা যাবে না, যেরকম আফগানিস্তানে হয়েছে, যেরকম ইরানে হয়েছে, ইট উইল বি এ লস্ট কজ। আচ্ছা, আমি একটু আরেকটা জানার বিষয় আপনাদের কাছে, যে বাংলাদেশের মিডিয়ার যে এখন অবস্থা, এতগুলো সাংবাদিক গ্রেফতার অবস্থায় আছেন এবং নজিরবিহীন ভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। আপনাদের ব্রিফিং এ এই বিষয়টাকে ছিল একদম প্রথম পয়েন্টে ছিল সেটা। এবং আমরা আগে একটা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছি, এই কারণে ওনাদের স্পেসিফিক কতগুলো নাম আমাদের বলার কথা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু বলিনি। কারণ আমি শুনেছি যে লন্ডনে একটা সমাবেশে বা কোনো একটা এরকম ইন্টারন্যাশনাল গ্যাদারিং এ যখন শাহরিয়ার কবির ভাইয়ের সম্বন্ধে বলা হয়েছে, তাকে জেলে, মানে এত অসুস্থ মানুষ, তাকে ওষুধ সাপ্লাই
সেভিং মেডিসিন দেওয়া হচ্ছে না, ওদিকে টর্চার করা হচ্ছে। তো সেটা আমি নাম না বলেছি যে আমরা এই কারণে ওনাদের নাম বলতে পারছি না। তাদের অনেকেই খুবই অসুস্থ, গুরুতরভাবে অসুস্থ, এবং তাদেরকে নাম যদি বলি তাহলে এরকম হতে পারে যে তাদেরকে ওষুধ না দিয়ে মেরে ফেলা হবে ওখানে। সো দ্যাটস হোয়াট উই অ্যাকচুয়ালি পয়েন্টেড আউট ভেরি স্ট্রংলি এটার ব্যাপারে। এবং এখানে যেটা বিএনপি জামাত যে বিভিন্ন নিউজ আউটলেট গুলো দখল করে ফেলেছে এবং এক ধরনের নিউজ ব্ল্যাকআউট হয়ে গেছে, এমনকি সেই বন্যার পরিস্থিতি বলেন কিংবা সংখ্যালঘুদের উপরে অত্যাচার বলেন, এগুলো নিয়ে তেমন কোনো নিউজ ছিল না মেইন স্ট্রিম মিডিয়া বা কোথাও। তো সেগুলো বলেছি, ওটাই ছিল আমাদের প্রথম, মানে আমাদের ইন্ট্রোডাকশনের পরেই ছিল এটা। ক্যাপিটাল হিলে ব্রিফিং এর পরে ন্যাশনাল প্রেস ক্লাবে আপনারা গেলেন ব্রিফিং। ভবিষ্যতে এরকম আর কি কি প্রোগ্রাম আপনাদের পরিকল্পনায় আছে? আচ্ছা, না এটা তো বলা যাবে না কৌশলগত কারণে। না না একটা কথা বলি, মানে আমরা যে একদম আমরা তো আসলে বাংলাদেশের পক্ষে নেমেছি। আমাদের দেশের এখন যে বিপর্যয়, সো সেটা আসলে সময় বলবে, সময়ের প্রয়োজনে আমাদের সাধ্য মতন আমরা যতদূর করার, মানে এটা তো যুদ্ধে নেমেছি, আমরা আসলে ফাইট করব, কিন্তু কৌশল তো বলা যাবে না। রুমা আমাকে কিন্তু এই ব্রিফিং নিয়ে বেশ কিছুদিন আগে কথা বলছিলেন, আমরা এগুলো করবো, এখন বলবেন না আমাকে, এখন প্রকাশ করবেন না সেটা। হ্যাঁ, আপনাকে আলাদা করে পরে দেখা যাবে। একটা জিনিস বাড়ি মনে রাখতে হবে যে ইউনুস ইজ ভেরি পাওয়ারফুল ইন দিস সিটি। মানে আপনি দেখেন যে ফেসবুকে বলুন কিংবা সংবাদ মাধ্যমে বলুন যে মিথ্যাচার উনি করে যাচ্ছেন, যে কাতার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তারপরে এই মানে প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদানগুলো উনি সেগুলো বিক্রি করছেন বাংলাদেশি, আবার মানে এত প্রচারণায় এত তার দক্ষতা, এবং সেই দক্ষতা দিয়ে কিন্তু বিশ্ববাসীকে উনি কি বোকা বোকা বানিয়ে রেখেছেন বছর ধরে, এবং সেই গ্রামীণ ব্যাংকের ইউজ করি আর কি। তো আমরা একেবারেই সাধারণ মানুষ, আমরা আমাদের এখানে যে নাগরিক অধিকার নিয়ে আমরা কথা বলছি এবং এটা একদমই লেজিটিমেট। তো আমরা আমাদের নেক্সট স্টেপ দেখি কি হচ্ছে। আমরা তো একটা কিছু করেছি যেটা অলরেডি ইজ গেটিং এ কোশ্চেন ইন দ্য স্টেট ডিপার্টমেন্ট, তারপরে হয়তো হোয়াইট হাউসে তাদের কোশ্চেন করা হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর বাড়ি ভাই, টাকা একটা ম্যাটার। উনি ধরেন ক্ষমতা দখল করার সাথে সাথেই প্রথমে ওনার 666 কোটি টাকা মওকুফ করেছেন। উনি যদি ওখান থেকে 500 কোটি টাকাও 500 কোটি টাকা ধরেন খরচ করেন, এটা তো একদম ফাও টাকা। তাহলে ওনার প্রচারণার ধারে কাছে কি আমরা যেতে পারবো না তো। এবং উনি একটার পর একটা ব্যবসা বাণিজ্য, এই ইউনিভার্সিটি, তারপরে ধরেন রিক্রুট এজেন্সি, সমস্ত কিছু নিয়ে নিয়েছেন, মানে নিজে রাখে, নিজের কেস দেখা যায় না আমাদের। তো এটা কিন্তু কোনোদিনও দেখা যায় না কোথাও কখনো। গভর্নমেন্ট গুলো যে এসেছে তারা 3 বছরের মধ্যে চমৎকার ইলেকশন করে তারা চলে গিয়েছে, কোনোদিন এগুলো করে নাই কেউ, বা পরেও করার চেষ্টা করেছে এমন কোনো নজির নেই কিন্তু। না, শুধু কেয়ারটেকার না, মানে আপনি যদি অন্য কোনো গভর্নমেন্টও দেখেন, কোন গভর্নমেন্ট এসে নিজের সবকিছু, মানে একদম নিজের কিন্তু না, সেলফ, এমন না ওনার সংগঠনের সেখানে কোটি কোটি মানুষ বেনিফিটেড হচ্ছে তা কিন্তু না। ওরা নিজের সমস্ত সুবিধা নিয়ে এবং একটার পর একটা, এবং এখানে যেহেতু ওনার কোনো সংগঠন নেই, কোটি কোটি মানুষ বেনিফিটেড হবে সেরকম কোনো সুযোগ এবং সম্ভাবনা কোনো কিছুই নাই। উনি নির্লজ্জের মতন। এবং আজকে একজন সাংবাদিক, উনি বিশেষ করে লাস্ট 2-3 বছর, তার আগেও মানে চরম আওয়ামী বিরোধী আমরা দেখতাম। মানে আওয়ামী লীগ সরকারের কোনো ভালো কিছুই দেখতে পেতেন না, এরকম একটা ব্যাপার হয়তো ছিল। তো উনি এবং প্রথম দিকে ইউনূস সরকারকে খুবই সাপোর্ট দিয়ে গেছেন। ওনার একটা টক শো দেখলাম, সেখানে উনি বলছেন যে এটা তো এখন মানুষের মুখে মুখে যে ইউনূস সেই নিজের সমস্ত বেনিফিট গুলো পকেটে তুলছেন। তো এটা সবাই আসলে বলতে শুরু করছে, যার ন্যূনতম সততা, ন্যায়পরায়ণতা আছে তারাই কথা বলতে শুরু করেছেন। বাকিরাও দেখবেন যে বলতে শুরু করবে যে উনি, এবং আমরা ওনার বিগত দিনে দেখেন ওনার যে কার্যকলাপ, বাংলাদেশে কত দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। আপনারাও কিন্তু যারা প্রবাসী, আপনারা নিজেদের পকেট থেকে টাকা তুলে তুলে পাঠিয়েছেন। আপনি একটি স্কুল চালান, আমি জানি, নিজের টাকা খরচ করে আপনি বাচ্চাদের খাওয়ান, হ্যাঁ আমরা দেখি। তো এরকম একটা কার্যকলাপ কিন্তু ওনার আপনি দেখতে পাবেন না।
উনি 1,06,00,000 উনার যাদের নিয়ে উনার গ্রামীণ ব্যাংক শুরু। বাংলাদেশের গার্মেন্টসে জি। জিএসটি সুবিধা যখন বাতিল করা হয় তখন কিন্তু গার্মেন্টস মালিকরা কিন্তু তার কাছে গিয়েছিল। তারা মনে করেছিল যে উনার একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে, উনার কাছে গেলে হয়তো উনি কিছু করবে, উনি কিছু করে নাই। শুধু এইটা না, ধরেন উনি এবং ডক্টর কামাল এই দুজন কিন্তু অনেক আগে থেকে তাদের যে বাইরের যত কিছু আছে এরা কিন্তু নিজেদের ব্যবসার বাইরে নিজের বাইরে কখনো কিছু করেছে এমন কোনো নজির নেই। অথচ করার সুযোগ ছিল, ব্যাপক সুযোগ ছিল। করার সুযোগ ছিল সেটা। দেখুন, উনি ক্ষমতায় এসে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ গভর্নমেন্টের যে শেয়ার সেটাও কমিয়েছেন। সেটাও কমিয়েছেন। গ্রস অ্যাবিউজ অফ পাওয়ার, টোটালি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে ইট ইজ আনপ্রেসিডেন্টেড। কোথাও বাংলাদেশে তো নাই, অন্য কোথাও এরকম নাই। তো যা খুশি তাই করছেন। এবং উনি যে সম্মেলনগুলোতে গেলেন, এই যে কাতারে গেলেন কিংবা চায়নাতে গেছেন, এগুলো ছিল এনজিও সম্মেলন। সো উনি যে একজন মানে ইলিগাল হলেও এই মুহূর্তে তো বাংলাদেশের সরকার চালাচ্ছেন, সরকার প্রধান। তো সেটা না করে বাংলাদেশ তো আর এনজিও না, ঠিক না? এটা তো একটা রাষ্ট্র। তো সেই কনসেপ্টটাই বোধহয় ওনার মধ্যে বিল্ড আপ করেনি, অথবা উনি রাষ্ট্রের প্রতি যেহেতু তার কখনোই তেমন কোনো সহানুভূতি ছিল না, তাকে সুখে দুঃখে কিংবা আমাদের উৎসবে অথবা আমাদের জাতীয় দিবসগুলোতে কখনোই দেখা যায়নি। উনি একটা ব্যবসা করেছেন, বাংলাদেশ ছিল তার সুদের ব্যবসার চারণভূমি, সেটাই করেছেন। তো তার সে ধরনের কোনো ফিলিংস নেই। তো এদেশ টিকলো বা টিকলো না, কিংবা এখন যে আরাকান নিয়ে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমি তো বলবো যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে দুটো কথা বলেছিলেন, আপনার দর্শক শ্রোতাদেরকে যারা প্রত্যেককেই বলবো যে বুকে হাত দিয়ে বলুন যে কোন কোন কথাটা ভুল ছিল। তিনি বলেছিলেন যে ওই আন্দোলনের পিছনে রাজাকারের নাতি পুতিরা ছিল। হ্যাঁ, তিনি ওইভাবে বলেছিলেন, সেটাকে নিয়ে ব্যাপক ইয়ে করা হয়, কিন্তু এরপর তো বেরিয়ে এলো কারা এসছে। আচ্ছা, তিনি বলেছিলেন যে আমার দেশের জমি ব্যবহার করে সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন, মিজোরাম একদম স্পেসিফিক্যালি বলেছেন যে আমার একজন হোয়াইট ম্যান আমার সাথে কথা বলেছে যে এটা যদি আমি মেনে নিই তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি মেনে নিইনি। বঙ্গবন্ধুর কন্যা সেই বঙ্গবন্ধুর মতোই কথা বলেছেন। আমি শুনেছি ৭১-এও মার্চে বঙ্গবন্ধুর সাথে সম্ভবত কোনো এক ঢাকার বাসায় মার্কিন দূত দেখা করেছিলেন, এবং এটা সম্ভবত ওই যে একটা বইয়ের মধ্যে লেখা আছে মাইদুল ইসলাম বা কারো বইতে, এবং ওখানে বলেছিলেন যে আপনি যদি মেনে নেন যে ওই এলাকাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি হবে তাহলে আমরা আপনার বাংলাদেশকে সমর্থন করবো। বঙ্গবন্ধু একদম চেয়ার থেকে করে দাঁড়িয়েছেন, বলেছে আমরা সামান্য একটু জমি দিয়েছিলাম ইয়েতে ব্রিটিশদেরকে, ২০০ বছর আমাদের শাসন করেছে, আমার ১ ইঞ্চি জমি আমি দিব না। সো বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতোই কথা বলেছেন। এখন মানুষের এখন বোঝার সময় এসছে যে কিভাবে আমরা একটা দেশ স্লোলি বাট ফর শিওরলি একটা যুদ্ধের মধ্যে চলে যাচ্ছি। এবং এই গ্রামীণের দেখেন, গ্রামীণ যখন প্রতিষ্ঠিত হয় ৭৬ সালে, তখন সরকারের ভাগ ছিল, গভর্নমেন্টের ভাগ ছিল, শেয়ার ছিল 60%, যেটা এখন হচ্ছে 3.29%। না, সেটা 2.5% করেছে সেটা। উনি এসে আরো কমেছে, তো 3.29 ছিল হচ্ছে ১০ সালে। মানে এই যে, এবং পুরো বিষয়টা গ্রামীণের থেকে তো গ্রামীণ টেলিনর বা গ্রামীণ ফোন এর যে লভ্যাংশ, এই ১,৬,০০,০০০ বা ১,৩৭,০০,০০০ অসহায় নারী যদি পেতেন, তাহলে কিন্তু তারা মধ্যবিত্ত না, উচ্চবিত্ত থাকতেন দেশের। এটা বহিষ্কার বলেছে ১৪ সালে পার্লামেন্টে, এবং ১৯৯৬ সালে যখন তার ব্যাংক অলমোস্ট মানে কলাপস করে, তখন এই মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় উনি ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংকটাকে টিকিয়ে রেখেছিলেন। হয় কি, উনি অত্যন্ত মিষ্টি ভাবে কথা বলতে পারেন, উনি দারিদ্র সেল করেছেন খুব সাকসেসফুলি, ইজ এক্সেলেন্ট পিআর ক্যাম্পেইনার। তো ওনার কথায় যেহেতু সবাই চান যে হ্যাঁ দারিদ্র বিমোচন হোক, সেহেতু ওনাকে সবাই হেল্প করেছেন। আমি এটাও শুনেছি, অভিযোগ আছে, আমি সেটা বলবো যে ১৯৯০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত যারা ওনার এই যে গত কয়েক বছরে ইনভেস্টিগেট করেছেন গ্রামীণ ব্যাংক, আমি শুনেছি যে ২০০২ সাল পর্যন্ত এই ১২ বছরে লেজার নাই ব্যাংকের।
এই সময় ম্যাক্সিমাম ফরেন ফান্ড এসছে, কিন্তু তার কোনো লেজার যেগুলো একেবারে মাস্ট কম্পালসারি মানে আইনত করতে হয় বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী, সেগুলো নেই। এই সমস্ত বহুত দুর্নীতির ব্যাপার আছে, দুর্নীতির অভিযোগ আছে, যেগুলো খতিয়ে দেখা উচিত। সেটা আন্তর্জাতিক বিশ্বেও সেগুলো প্রচারিত হওয়া উচিত আমার মনে হয়। রানা ভাই, আপনাকে আজকে প্রথম পেয়েছি, আরো অন্য প্রসঙ্গ যাই একটু। এখন দেশে লোকজন দিয়ে বলানো শুরু হয়েছে উনি খুব ভালো চালাচ্ছেন, উনি 5টা বছর যদি থাকেন দেশ অন্য উচ্চতায় চলে যাবে। আপনি কি কোন ইলেকশন দেখেন সামনে, না 5 বছর এইভাবে দেখেন? ওনাকে যদি জোর করে ইলেকশন মানে ওনাকে জোর করে ওনার উপর যদি জোর করা না হয় বাইরের থেকে, there is no possibility যে এই ডিসেম্বরেও না, আগামী জুনেও না, এবং তার পরের বছর জুড়েও উনি ইলেকশন দিচ্ছেন না। উনি বুঝেই গেছেন যে যে সমস্ত পার্টিসার্টি করেছেন এদের জামানত বাজেয়াপ্ত হবে। তো এই যে প্রচারণা চালাচ্ছেন এবং ব্যাপকভাবে চালাচ্ছেন, আমি আপনার সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে, উনি ভালো করে জানেন যে সাধারণ মানুষ এগুলোতে কান দেবেন না। তো সেই জন্য উনি চেষ্টা করছেন ওইভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশের যে বাইরের বিশ্বের যে একটা স্বার্থ আছে, যে স্বার্থটা মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিক্রি করেননি, উনি সেটা করবেন এবং দেশকে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন, সেটা তিনি করে যাচ্ছেন। তো ইলেকশনে আমি কোনো পসিবিলিটি দেখছি না, এবং ইলেকশনে দেখছি না এই কারণে যে বিএনপির আন্দোলন করে ইলেকশন আনার ক্ষমতা নেই। আর জামাতও খুব ভালো করে বুঝে গেছে যে নির্বাচন করে তাদেরও ব্যাপক সংখ্যক আসন পাওয়ারও সম্ভাবনা নেই। তো এটা আমি ওই আরেক জায়গায় বলেছিলাম যে বিএনপি এত বছর জামাতকে তাদের বুদ্ধি বন্ধক দিয়েছিল, জামাতের বুদ্ধিতেই তারা 13, 14, 15 সালে ব্যাপক জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে হত্যা করার ব্যাপারগুলো করেছিল। 14 সালে তারা ইলেকশনে এলো না, 18 সালে ইলেকশনে এসে 11টার সময় আবার চলে গেল, 24-এও এলো না। তো এখন জামাত তাদেরকে উঠিয়ে দিয়ে মইটা টেনে নিয়েছে। তো বিএনপি একটা ব্যাপক সমস্যায় আছে। আর বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে অত্যাচার অবিচার করছে আওয়ামী লীগের উপর তো বটেই, সাধারণ মানুষের উপরে, উপরের মহলের হয়তো বোঝা দেওয়া হওয়া উচিত যে নির্বাচন এলেও তাদের তেমন কোনো সম্ভাবনা নাই। দিস ইজ অনলি আওয়ামী লীগ দ্যাট ক্যান চেঞ্জ দ্য ডাইনামিক্স, বাট আওয়ামী লীগকে তো দাঁড়াতেই দেওয়া হচ্ছে না যেভাবে অত্যাচার অবিচার করা হচ্ছে। বাট দিস থিংস উইল চেঞ্জ ডেফিনেটলি। তবে আমি এবছর রুমা কি দেখেন ইলেকশনটা? আমার কাছে এরকমই মনে হয়, কিন্তু মানে বিএনপি একা আন্দোলন করার সামর্থ্য রাখে না, এটা যেমন ঠিক। তবে বিএনপি যদি ইলেকশনের জন্য আন্দোলন শুরু করে তাহলে আমার মনে হয় যে মানে আওয়ামী লীগেরও যারা সমর্থক আছেন তারা অ্যাকচুয়ালি এই আন্দোলনকে সমর্থন করবেন। দেশে যারা কর্মী সমর্থক তো 5-6 কোটির কম না, তাই না? আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা, মানে যারাই এতদিন নির্বাচন চাই, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচন আমরা ভোট দিতে পারছি না, এই ধরনের অপপ্রচার, গুজব, চিৎকার চেঁচামেচি করেছেন, তারাই এখন বলছেন নির্বাচন চান না। ঠিক তারাই, অন্য কেউ না। এবং আমরা নাম দিয়েছি তোতা পাখি। ভেরি ইন্টারেস্টিং পোস্ট দেখবেন যে একই ভাষা, একই বক্তব্য, এরকম দেখবেন যে 1000, 2000, 3000, 4000, 5000 এরকম বিভিন্ন, মানে আমার চোখে যেগুলো পড়েছে, নিশ্চয়ই এটা লক্ষাধিক হবে বা তারও বেশি হবে, ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো দেওয়া হয়। একদম প্রথম যখন দখল করলেন ক্ষমতা ইউনূস, তখন প্লিজ উনাকে কেউ থামান, এয়ারপোর্টে এটা হচ্ছে ওটা হচ্ছে, যেগুলো সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা। তারপর খুব ইন্টারেস্টিং এরকম, মানে উন্নয়নের বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশ ছিল, মানে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, প্লিজ ওনাকে থামান, মানে এরকম আবেগে আপ্লুত। পরে দেখা গেছে যে সেগুলো আমরা আবার চেষ্টা করছি যে এটা তো মিথ্যা, এটা তো হয় নাই, বা এটা তো প্রাইম মিনিস্টারের সময় হয়েছে। এরকম ধরেন কাতারের সাথে চুক্তি 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাকে উনি আবার পকেটে ভরার চেষ্টা করছেন, যেটা তো মানে এরকম সমস্ত। কবে যেন শুনবেন যে পদ্মা ব্রিজ, এটা ওনার কোন একটা অবদান ছিল, এই ধরনের মানে ভয়াবহ মিথ্যা কথা বলে তো। এবং ওনার যেহেতু প্রচুর টাকা, আমি যেটা বললাম যে এই যে 1,06,00,000 অসহায় নারী, 1,37,00,000 পরবর্তীতে, এই যে নারীর টাকাটা তো ওনার পকেটে, সমস্ত শেয়ার লভ্যাংশ, তো ওনার তো টাকা খরচ করতে সমস্যা নেই। মানে ওনার যেহেতু কোনো লোকবল নেই, ওনার আসলেই কোনো মানুষ নেই। বিএনপিরও দেখবেন যে কিছু জনসমর্থন আছে, কিছু মানুষ আছে, ওনার কেউ নেই। সো উনি যেটা করেন, টাকা দিয়ে উনি আসলে এই যে কিছু ভাসমান লোক থাকে না,
আপনি 2-4 জন সাংবাদিককেও কিন্তু খেয়াল করবেন। আমার আপনার চেনা। আওয়ামী লীগের সময়ও বেশ আওয়ামী লীগের গুণগান গেয়েছে, বিএনপি আসলেও তাই। মানে যেখানে বাট সেটা না হয় বুঝলাম যে অনেক বন্ধুরা আওয়ামী লীগে আছে বা বিএনপিতে হয়তো জনসমর্থন আছে, বন্ধুত্বের লোকজন আছে। কিন্তু ইউনূসের যেহেতু কেউ নাই, এখানে আমরা বুঝতেই পারি যে এখানে আসলে পকেটে পয়সা গিয়েছে। সো সেই পয়সা এরকম কথা বলছে এবং পয়সার চেষ্টা করছে যেন ইলেকশনটা না হয়। সেটাও কিন্তু পয়সাই চেষ্টা করছে, অন্য কেউ উনি না। আবার নিজের পয়সা খরচ করার মানুষ না। এটা তো ওর নিজের পয়সা না তো, এটা কি নিজের পয়সা? সরকারে আছেন তো এখন এই যে সবকিছু 666 কোটি টাকা যে উনি সুদ মওকুফ করলেন, এই যে 114 জন যে ওনার নামে কেস করেছে লেবার কোর্টে, সেই কেস যে উনি ডিসমিস করলেন, সেই ডিসমিস করার জন্য উনি একটি ব্রোকার হাউস ভাড়া করেছিলেন। তাদের প্রত্যেকের পকেটে গিয়েছে 5 কোটি টাকা, সিবিএ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে 12 কোটি টাকা করে। আবার কি করেছেন, ক্ষমতা দখল করে ওই 12 কোটি টাকা ফ্রিজ করে ফেলেছে, মানে ওটা নিতে দিলেন না। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এবং 114 জন কিন্তু কেউ কিছুই পায় নাই। এবং এই যে ওনার কল্যাণ ট্রাস্ট, তাই না, সেখানে যে চাকরি যাদেরকে দিয়েছিলেন তারা কিন্তু কেউ পার্মানেন্ট চাকরি ছিল না। পার্মানেন্ট চাকরি উনি দিতেন না এই কারণে, তাহলে ওনার যে কিছু ফ্যাসিলিটিস দিতে হয় যদি স্থায়ী কর্মী হন, সেই কারণে উনি পার্ট টাইম নেন সবাইকে। তো এইরকম হচ্ছে ধুরন্ধর, মানে উনারা চিন্তা করলে না, ওনাকে স্টাডি করা যায়, ওনাকে নিয়ে রানা ভাই একটা ইদানিং খুব আলোচনায় আসছে যেটা মানে যে যেমন আমি অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়ান নাগরিক, আমি ডুয়েল সিটিজেনশিপ এখানে এলাও আছে। কিন্তু বাংলাদেশে এই সংবিধানের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, অজিত দোভালের মতো, ইন্ডিয়াতে যেমন নিরাপত্তা প্রধান হিসেবে অজিত দোভাল, বাংলাদেশে এবং খলিলুর রহমানকে এমন একটা পদ দেওয়া হয়েছে, তিনিও কিন্তু মার্কিন নাগরিক। এই বাইরের লোকেরা আমরা আমরা বাঙালিরা দেশকে সবাই ভালোবাসি, ঠিক আছে, কিন্তু শপথের একটা ব্যাপার আছে। আমি তো এই যে নাগরিকত্বের সময় শপথ আছে, সেটা প্রফেসর ইউনূসের নাগরিকত্বটা কি, এটা কি কোনোভাবে জানা সম্ভব? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরিফ আলমা যেটা বললেন বিএনপির ব্যাপারে, আমি সেটার সাথে সহমত পোষণ করে বলছি যে বিএনপি যদি, আমি বলেছি যে বিএনপি আন্দোলন করে একে নামানোর সামর্থ্য রাখে না, বা কোনো আন্দোলনে তারা তেমন সাকসেসফুল হয়নি, বা যদি আন্দোলনের নামে এখানে যদি মানে আওয়ামী লীগের সহযাত্রী হয়ে যুগপৎ আন্দোলন করে, এই সরকার 3 দিনও টিকবে না। বিকজ 1991 সাল থেকে যতগুলো ইলেকশন হয়েছে, আপনি যদি টোটাল ভোট মানে চিন্তা করেন, এই দুটো পার্টি মোটামুটি 70% কভার করে ফেলে। এখন কেউ বেশি, আওয়ামী লীগ কোনো সময় 40% পেয়েছে, এরকম হয়েছে। এবং আমার মনে হয় আওয়ামী লীগের তৃণমূলের এখন সমর্থন অনেক বেশি। মানে নির্বাচনে কি হবে সেটা আলাদা কথা, তৃণমূলের সমর্থন অনেক বেশি সাধারণ মানুষের মধ্যে। I will definitely say 70 to 80% people are within these two party fold. তো বিএনপির কিন্তু একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে তারা চলে এসছে ডিসিশন মেকিং। হিস্ট্রি উইল ডিসাইড। তাদের যে টপ লিডারশিপ বাংলাদেশে যারা আছেন, তারা কিন্তু গত কয়েক মাসে আমি বলবো অত্যন্ত ভালো ভূমিকা নিয়েছেন, যে সংবিধানকে মানে পদদলিত করতে দেননি এখন পর্যন্ত। কিংবা এই যে সেদিনও যে মিটিং হলো, সেখানেও তারা কিন্তু ওই ভূমিকাগুলো খুব ভালোভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তো সেদিক থেকে প্রশংসার দাবি রাখে, কিন্তু তৃণমূলের খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আপনার যে প্রশ্ন ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে, একটা ব্যাপার এসেছিল যে 2016 সালে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হন, তখন ডক্টর ইউনূস প্যারিসের একটা সমাবেশে, মানে ওদের একটা এনজিও সমাবেশে বোধহয়, সেখানে বলেছিলেন যে একটা মানে সূর্যাস্ত হয়ে গেছে, তার কোন শক্তি পাচ্ছেন না, এমন একটা ঘটনা ঘটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন এটা কিন্তু একদম টোটালি বিকজ উনি কিন্তু আবার ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকাও দিয়েছেন। এখন সেগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে। সেনেটর চাক গ্রাসলি একটা ইনভেস্টিগেশনের ইনিশিয়েট করেছিলেন ওই আমলে, 2000 কত সালে হবে, আমার 2017 সালে সম্ভবত। তো সেগুলোর আমরা রেফারেন্স দিয়েছি, হ্যাঁ, যে ওখানে কি হয়েছিল। উনি একজন নন মার্কিন নাগরিক যদি হয়ে থাকেন, তাহলে আমেরিকান পার্টিসান পলিটিক্সে এরকম ওপেন মন্তব্য করাটা কতটা মানে শোভনীয়, কিংবা কতটা আইনত, আই ডু নট নো, বিকজ তার নাগরিকত্ব কিন্তু একটা গ্রে এরিয়ার মধ্যে আছে, কেউ জানে না।
এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আপনাকে জানাতে বাধ্য না, মানে আপনি যদি বলেনও যে নাগরিক প্রাইভেসি আইন, সব দেশের প্রাইভেসি আইন আছে, বলবে না কিন্তু। আমার কাছে একটু তথ্য আছে, আমার কাছে যে তথ্য আছে যে উনি 5 আগস্ট বাংলাদেশে মার্কিন পাসপোর্ট নিয়ে ঢুকেছেন। আচ্ছা, সেটা যদি তো এটা যদি যেহেতু এটা আমার নিজের চোখে দেখার সুযোগ হয়নি, আমাদের যে ডিপ্লোম্যাটিক চ্যানেল, এটা আমার সেখান থেকে তথ্যটা পাওয়া, বেরিয়ে আসবে কোন ভাবে বেরিয়ে আসবে কিন্তু না, এটা আমার কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে পাওয়া তথ্য। এবং পরবর্তীতে উনি রেড পাসপোর্ট করেন, রেড পাসপোর্টটা তো ফরেন মিনিস্ট্রিতেই করতে হয়। আরেকটা হচ্ছে তাহলে উনি এটা নিয়ে তো যেহেতু প্রশ্ন আসছে, এটা নিয়ে কথা হচ্ছে, তাহলে উনার প্রেস কেন এটা নিয়ে আমাদেরকে ডিটেল জানাচ্ছেন না? তাই এটা তো ট্রান্সপারেন্সির বিষয়। এটা নিয়ে কিন্তু শুধুমাত্র যে আমি বলছি তা না, সাধারণ মানুষ আরো অনেক বিকৃত করে নানাভাবে হয়তো বলছেন বা তথ্য, এটা তো আমাদের জানার অধিকার আছে। আমার দেশ কে দখল করেছে, সে কোন দেশের নাগরিক দখল করেছে, সেটা আমি জানবো না? কিন্তু উনি তো আর কোনো সত্য কথা বলেন না, সত্য কথা তো ওনার কাছে আসে না। কিন্তু আমি খলিল রহমানের যে কথাটা বলছি, আমরা যারা এখানে এটাকে বলে ন্যাচারালাইজ সিটিজেন, যে আপনি বাংলা করেন না কেন, আমাদের একটা শপথ দিতে হয়, আপনি হয়তো নিয়েছেন। তো ওই সময় আমাদের অন্য সমস্ত পাসপোর্ট সারেন্ডার করে দিতে হয়, একমাত্র যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। দেন ইউ বিকাম দ্য ফার্স্ট সিটিজেন ইন দিস কান্ট্রি, এবং এই দেশের স্বার্থ রক্ষা হচ্ছে আপনার প্রধানতম দায়িত্ব নাগরিক হিসাবে। তো আপনি অন্য দেশে একটা প্রতিরক্ষা বিষয়ক ইয়ে হচ্ছেন, সেটা যদি যুক্তরাষ্ট্রের সাথে কনফ্লিক্টিং হয়, আপনি সেটা করতে পারছেন না। আবার যুক্তরাষ্ট্রের স্বার্থ যদি আপনি বাংলাদেশের কে বিক্রি করে দিচ্ছেন, সেটাও তো প্রশ্ন সাপেক্ষ একটা ব্যাপার, ঠিক না? আপনি ডুয়াল সিটিজেন হলেও সেটা সেকেন্ডারি সিটিজেন বেসিক্যালি। এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্র অথবা আপনার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আপনাকে সারেন্ডার করতে হবে। যেরকম আমাদের এর আগে যে সরকারগুলোতে, ইনক্লুডিং আওয়ামী লীগ সরকার, অনেকেই নাগরিক ছিলেন এবং তারা কিন্তু পাসপোর্ট সারেন্ডার করেই নির্বাচন করেছেন। মানে আমি একদম নাম ধরেই বলতে পারবো কারা কারা করেছেন। তো দে হ্যাড দ্য কারেজ টু ডু ইট। তো তারা তো এই ধরনের খেলা খেলেননি। তো এটা তো ভয়ঙ্কর ভাবে বেআইনি। তাই, এবং রিস্কি, তো ভীষণ রিস্কি। এটা না, কারণ আপনি যুক্তরাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, এবং যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশের স্বার্থের সাথে সম্পৃক্ত না, সেখানে আপনি বাংলাদেশকে হয়তো বিক্রি করে দিচ্ছেন, যেটা দেখা যাচ্ছে। সো ইলেকশন নিয়ে প্রচারণা সত্যমিতে জানি না, যে আলোচনায় আসছে যেটা জামাতের আমির লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। জামাত কিন্তু ইলেকশনের পক্ষে নাই, কিন্তু ইলেকশন যদি হয়, জামাতের যে অবস্থান এখন, সে আলাদা ইলেকশন করে জামাত কোনদিন ভালো হয় না। সেটা দেশে নতুন একটা পরিস্থিতি যেটা তৈরি হয়ে গেছে। রানা ভাই কোথায়? হ্যাঁ, দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে ইলেকশনের সময় ভোটাররা ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টটাকে দেখে। ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যেটা ছিল, ওইভাবে এটা বিচার বিবেচনা করে। আওয়ামী লীগ ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট না, কারণ এই ইউনুস গভর্নমেন্টকে সবাই সমর্থন করেছে, বিএনপিও। মানে ইমিডিয়েট পাস গভর্নমেন্ট এখন একটা যে তৈরি হয়ে যাচ্ছে, যে বিএনপি দাবিটা করছে ইলেকশন করার জন্য একটা নিরপেক্ষ সরকার চায় তারা। কারণ এই ইউনুস যেহেতু ওই এনসিপিটাকে প্রমোট করছেন, এটা তাকে এত নিরপেক্ষ মনে করে না। আওয়ামী লীগ যে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে, এটা তাদের হিসেবে ছিল না থাকার কারণে ওই তাদের মাথায় একটা ঢুকছে যে ওই বিএনপির একটা জাতীয় সরকারের ঘোষণা আছে, সবাইকে নিয়ে ইলেকশন করা, সবাই গভর্নমেন্ট ফর্ম করা। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এখন একটা চিন্তা তৈরি হয়েছে, সবাই মিলে একটা ইলেকশন করে আওয়ামী লীগকে ঠেকানো। আর ইউনুস সাহেব যেহেতু অনেকদিন থাকতে চান, ইউনুস সাহেবকেও তো রাষ্ট্রপতির অফার করা হইতে পারে। এগুলো খুব প্রিমেচিউর, কিন্তু এগুলা ঠিক নেই সেটা। আচ্ছা রুমা, এই যে মিছিলগুলা আপনি কিভাবে দেখেন? মানে শেখ হাসিনার যে একটা সর্বশেষ যে ভয়, যেটা যে যেখানে আছো সেখানকার নেতা, এই বক্তব্যটার পরে মিছিলগুলা, প্রোগ্রামগুলা খুব অন্য একটা প্রাণ পেয়ে গেছে। বাড়ি ভাই, আমি তো ছাত্র রাজনীতি করে আসা, এবং সবসময় ক্রাইসিসে কিন্তু নেতৃত্ব তৈরি হয়ে যায়।
নেতৃত্ব চাপিয়ে দিতে হয় না। হ্যাঁ, এখানে বোঝা যাবে যে আসলে কে এটা দেবার যোগ্য। ২১ বছর তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। তাতে কি শক্তি এতটুকুন কমে গিয়েছিল বা সমর্থন কি এতটুকুন কমে গিয়েছিল? মানে আওয়ামী লীগ তো আসলে একটা আদর্শ। এটা কোনো ক্লাব না। যে আপনি জয়েন করলেন টিকিট কেটে, তাই না? বের হয়ে আসলেন। ব্যাপারটা এরকম না। এবং এই আদর্শের চেয়ে বেটার কোনো আদর্শ আমরা বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যেহেতু দেখতে পাচ্ছি না, কাজেই আওয়ামী লীগ থাকবে এবং জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে যে মানে উনার যে বড় শক্তি সেটা হচ্ছে বাংলাদেশের এমন কোন জেলায় নাই যেখানে উনি পায়ে না হেঁটেছেন। পায়ে না হেঁটে এখান থেকে ওখানে গিয়েছেন। আমার মনে হয় এবং ম্যাক্সিমাম উপজেলাতে উনি গিয়েছেন। আর আমার তো নিজের চোখে দেখা যে উনি সবার নাম জানেন, নাম ধরে ধরে কথা বলেন। তো উনার সাথে যে সরাসরি মানে দেশের কর্মী সমর্থক যে একটা যে যোগাযোগ, আবার যেটা আসলে কোভিড এর কারণে লাস্ট ৩-৪ বছর তার পরবর্তী সময়ে একটা গ্যাপ ছিল। যে গ্যাপটা কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। এখন সরাসরি জনগণ আমাদের কর্মী সমর্থকরা সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলছেন। সেই খাগড়াছড়ির রনি থেকে শুরু করে, রাইট? মানে রাঙামাটির একটা ছেলে বলল তার রনি না, সাথে ৪ বার ৪ বার কথা হয়েছে। ৪ বার কথা হয়েছে হ্যাঁ, তার সাথে। এই এই যে যে অনুপ্রেরণাটা তার, হ্যাঁ? নিউ ইয়র্কের একটা ছেলে আছে এরকম, খুবই মানে আপনার কোনো পোস্ট পজিশন নাই, তার সাথেও কথা হয় এরকম। তো এই যে মানে উনার এই যে স্বতঃস্ফূর্ত মানে লিডারশিপটা বা ওনার এই যে কোয়ালিটিস, তো এবং আওয়ামী লীগের যে আদর্শ, দুই মিলে আওয়ামী লীগকে আসলে মানে যেটা বলেছেন যে নেতৃত্ব চাপিয়ে দেবার কোনো প্রয়োজনই নাই। নেতৃত্ব তৈরি হয়ে গেছে, নেতৃত্ব তৈরি হচ্ছে এবং এই যে ইউনূসকে নামানো যাবে না এটাও আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ একাই চলেছে কিন্তু দীর্ঘ বছর একাই আন্দোলন করেছে, একা আন্দোলন করে এই পর্যন্ত এসেছে। আওয়ামী লীগ জানে কেমন করে আন্দোলন করতে হয় এবং যেহেতু সাধারণ মানুষ সাথে আছে, সবচেয়ে বড় শক্তি যে মিছিলে লুঙ্গি পরা লোকজন। আমি একটা পোস্টও দিলাম যে, এবং আপনি দেখবেন যে একদম রিক্সাওয়ালা, যে একদম শ্রমিক, আপনার গার্মেন্টস ওয়ার্কার, যে মানুষের বাড়িতে হয়তো কাজ করে, তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থক, তারা যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ করে, তার যারা বিধবা ভাতা পেয়েছে, তারা যারা বয়স্ক ভাতা পেয়েছেন, আপনি হয়তো জানেন যে গর্ভবতী মাদেরও একটা ভাতার ব্যবস্থা উনি করেছিলেন। এই সময় একটু বেটার খাবার খেতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, সেই জন্য এই যে সচেতনতা, এই যে বাবা মাকে পোষার জন্য একটা আইন করেছিলেন, ছেলে মেয়েদের বাধ্য করার জন্য যে তোমার ইনকামের 10% তোমার প্যারেন্টসকে দিতে হবে এবং বাবা মাকে টেক কেয়ার করতে হবে। এই যে মানবিক বোধ এবং সেই বোধটাকে আইনে বা নিয়মে পরিণত করার যে কোয়ালিটিস, এই কারণেই তো সাধারণ মানুষের কারণেই দেখবেন যে আওয়ামী লীগ এবং আজকে 5ই আগস্টের পর যাদেরকে আপনারা দেখছেন অ্যাক্টিভ, তারা কিন্তু আওয়ামী লীগের অধিকাংশই কোনো কর্মী না, কর্মী হইতে পারে, কোনো পদ পদবিতে ছিলেন না। এই যে রানা হাসান মাহমুদকে দেখেন, উনি কোনোদিনও ছাত্র রাজনীতি করেননি, রাইট? উনি কখনো আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিলেন না। এরকম অসংখ্য আছেন দেখবেন যে ওনারা দেশের প্রয়োজনে ওনারা জানে আওয়ামী লীগের বিকল্প নেই, ঝাঁপিয়ে পড়েছে এবং নেতৃত্ব তৈরি হয়ে গেছে আমাদের আসলে বিভিন্ন জায়গায়। তো আমি বাড়ি ভাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা কথা বলি যে আওয়ামী লীগের প্রসঙ্গে যখন এলো, যে আওয়ামী লীগকে যেভাবে, আমি নিষিদ্ধ তো প্রশ্নই আসে না, বাট ওই যে বিএনপি জামাতের যে কথা বললেন, প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুই মাটি মানুষ এবং প্রকৃতির সাথে মিশিয়ে দিয়ে গেছেন। সো এটাকে ওইভাবে বিনাশ করা সম্ভব না যতদিন বাংলাদেশ নামটা আলাদাই করা যাবে না আসলে। হ্যাঁ, কিন্তু এখানে একটা মানে এই ঘটনার পরে এই 5ই আগস্টের যে মানে ছলে বলে কৌশলে যে তারা ক্ষমতা চলে এলো, এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মনে হয় যে সাধারণ মানুষরা আরো বেশি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। কিভাবে জানো? কারণ এখানে কিন্তু শুধু আওয়ামী লীগের উপর আঘাত করা হয়নি, হয়েছে সমস্ত বাংলাদেশের উপরে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গর্বে যা কিছু আছে একদম প্রথম থেকেই তারা সব গুড়িয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত 5ই ফেব্রুয়ারিতে যেটা হলো তো সেটা দেখলেনি। আমি বলেছিলাম যে এটা একদম সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভোটের হিসাব যদি করেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু অক্ষত আছে এবং এটা বেড়েছে আমার মনে হয়। বিএনপির ভোট ব্যাংকে এখন কিন্তু ইসলামী দল সমূহ, যে হেফাজতে সহ ওরা যারা আছে, অবভিয়াসলি জামাত ইসলাম এবং এনসিপির হয়তো ভোট না পেলেও কিছু যদি হয় সেগুলো কিন্তু কিছু তো যাবেই। হ্যাঁ, বিএনপির যে আদর্শিক যে অবস্থান, ওই অবস্থান থেকে কিন্তু ওরা ভাগাভাগি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত যদি নির্বাচন আসে,
এটা এটা হতেই পারে যে আওয়ামী লীগ এবং বিদেশি শক্তিও, মানে আপনি যতগুলো কূটনীতিক যতগুলো কর্মকাণ্ড যেগুলো হয়েছে প্রত্যেকে কিন্তু বলেছে যে কোনো দলকে মানে বাদ দেওয়া যাবে না, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, এবং সেটা স্বয়ং সেনাপ্রধান তিনিও বলেছেন। তো এগুলো যদি হয় তখন দেখা যাবে যে হ্যাঁ ওরা একটা কোয়ালিশন করেছে, এটা অস্বাভাবিক কিছু না যে বিএনপি সেই ধরনের অবস্থান যদি পড়ে তাহলে জামাতের সাথে কিংবা এনসিপির সাথে কিছু একটা কোয়ালিশন করেছে। তবে একেবারেই ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট দ্যাটস এত বড় বোকামি আসলে করবে কিনা। সবার তো যার যার তো রাজনৈতিক দল হিসেবে নিজস্ব দলের লোকজন তাদের চয়েস থাকে সেটা। আরেকটা ব্যাপার রানা ভাই, বাংলাদেশ সবসময় গোয়েন্দা সংস্থা দল ভাঙা, দল তৈরি করা এগুলা তো করেছে, এখনো তারা ওইরকম আছে। আমাদের কাছে একটা তথ্য আছে, সত্য মিথ্যা জানি না, এই যে মনে করেন আওয়ামী লীগের অনেক ছেলে মেয়ে, একটা দল অনেকদিন ক্ষমতায় ছিল, অনেক অসন্তোষ আছে, অনেক না পাওয়ার বিষয়গুলো আছে, এবং এই বিষয়গুলা বলার একটা ফোরাম আছে, ফেসবুকে না, হ্যাঁ বলার দুর্যোগের সময় এখন। তো এই যারা বলছে এখন ফেসবুকে যারা বলছে, যারা নানা যে আপনি কালকে দেখবেন প্রথম আলো একটা রিপোর্ট করেছে, পটুয়াখালী না কোথাকার একটা ছাত্রলীগের নেতা, মানে ছাত্রলীগের নেতা লাইভে এসে দলের বিরুদ্ধে কথা বলছিল যে নেতারা এর আরামে আছে, তারা খুব কষ্টে আছে। এই একটা গ্রুপ কিন্তু, এই একটা গ্রুপকে কিন্তু তারা টার্গেট করেছে নতুন দলে নেওয়ার জন্য। তারাও জেনে অথবা না জেনে সরলভাবে হয়তো অনেক কিছু তারা এমন ফোকাস হয়ে যাচ্ছে, না ঘরকা না ঘাটকা, পরে এক পর্যায়ে গিয়ে হয়তো এদেরকে সেটা টার্গেট করা। তো ওরা কিন্তু জোরে সোরে, যেটা মোটেই বলা হচ্ছে না, জোরে সোরেই কিন্তু এইরকম নানাভাবে লোকজনকে কালেকশন করা। ইলেকশনে অনেক অনেক ক্যান্ডিডেট ছিল যারা দলের নমিনেশন পায় নাই, স্বতন্ত্র হিসেবে জয়লাভ করেছিল, নানাভাবে কিন্তু ইয়ে করছে। কিন্তু দিন শেষে সমস্যা যেটা হয়, বাংলাদেশের রাজনীতি দুইটা দল বাংলাদেশে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। হ্যাঁ, এন্টি আওয়ামী লীগ শিখরা বিশ্বাস করে মানব জাতি দুই ভাগে বিভক্ত, একটা শিখ এবং অশিখ। তারা বিশ্বাস করে প্রতিটা শিশু শিখ হিসেবে জন্ম নেয়, চুল কাটার পরে সেটা অশিখ হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি এরকম, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ রাজনীতিটা এন্টি ইন্ডিয়ান, মানে এরা একদিকে সবাই, আওয়ামী লীগ আরেক দিকে। ওই এন্টি ইন্ডিয়ান ওইখানে শুধু না, মৌলবাদী দল না, ছোট ছোট বামপন্থী দলও আছে, হ্যাঁ সবাই কিন্তু একদিকে। এই ঘটনাগুলো আরো শার্পলি এখন চলে আসতেছে সামনে। ভারতের সাম্প্রতিক পরিস্থিতি, কাশ্মীর নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি, যেটা আমি আজকে এবিসি নিউজে শুনতেছিলাম, কালকে কিন্তু সীমান্তে গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের, কাশ্মীরকে কেন্দ্র করে আর কি। তো এই গোলাগুলি যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের এখান থেকেও কিন্তু যুদ্ধে যাওয়ার মিছিল বেরোতে পারে কিন্তু। হ্যাঁ বাড়ি ভাই, আমি বলি একটা জিনিস হয় কি, যে আপনি খুব সংক্ষেপে বলি যে ৭০ সালে যে ইলেকশন হয়েছিল সেখানে প্রায় ২৪% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, মানে স্বায়ত্ত শাসনেরই পক্ষে ছিল না। এবং সেটা ধরেন মুসলিম লীগীয় পন্থী কিংবা ওই পাকিস্তান পন্থী যেটাই বলেন, ৭১ যে ভয়াবহ গণহত্যা, তার মধ্যে সেই সমর্থনটা কমে গেছে, কারণ তারা চোখের সামনে দেখেছে হত্যাকাণ্ড ইত্যাদি। কিন্তু জিয়া রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে যে প্রথম কিংস পার্টিটা তৈরি করলেন, প্রথমে জাগো দল, তারপর সেখান থেকে বিএনপি। তো আমার বাবা বলেছিলেন এটা হচ্ছে মুসলিম লীগ রিহ্যাবিলিটেশন সেন্টার। মুসলিম লীগ অনেকগুলো ফ্যাকশন হয়ে গেছে, তারা সব মিলে বিএনপির মধ্যে জড়ো হয়েছে। তো মুসলিম লীগ কিন্তু পুনর্জন্ম ঘটেছে বিএনপির মধ্য দিয়ে। এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধারাও এসেছিলেন, কিন্তু আপনি দেখবেন যে মন্ত্রিসভা ছিল সেখানে প্রাধান্য ছিল রাজাকার প্রধান, মানে রাজাকার শাহজিদুর রহমান কিংবা ওদিকে আব্দুর রহমান বিশ্বাস, মুশিউর রহমান জাদু মিয়া মারা গেলেন, তারা হয়েছিল আব্দুল্লাহ
মতন লোকও আব্দুল আলী হ্যাঁ, তো এটা উনি এক ধরনের সবাইকে এক ঘাটে পানি খাইয়েছিলেন, অত্যন্ত চতুর লোক ছিলেন নাকি। কিন্তু ওই ট্র্যাডিশন থেকে এবং বাংলাদেশের ইতিহাসের যে বিকৃতি উনি ঘুরিয়ে ফেলেছেন, সেখান থেকে বিএনপি বেরোতে পারেনি। যার ফলে ওই যে এটা একটা মানে একটা কমন থিম হচ্ছে ওই যে সাম্প্রদায়িকতা থেকে এখনো কিন্তু বেরোনো যায়নি আর কি। যে মুসলিম লীগের যে চিন্তা ভাবনা, ভারত মানে হিন্দু, হিন্দু মানে আমাদেরকে বিরোধী থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, এইটা একটা ফ্যাক্টর রয়ে গেছে। সেখানে যারা প্রগতিশীল তারা কিন্তু ৭৫-এর পরে মানে সেভাবে সংঘবদ্ধ হয়ে এটাকে কাউন্টার করতে পারেননি। ৪৭-এর সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে দেশটা গঠিত হলো, বঙ্গবন্ধু কিন্তু একেবারেই ধর্মনিরপেক্ষতাকে মূল লক্ষ্য করে একটা দেশের স্বাধীনতার ইয়ে করে ফেললেন আর কি, বাংলাদেশে স্বাধীন করে ফেললেন। কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারিনি। এই সংঘাতটা কিন্তু রয়ে গেছে। কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেই এখন চলতে হবে যে দেয়ার টু কারেন্ট, অপোজিং কারেন্ট, এবং সেটার একটা সহাবস্থান এখানে আছে। হ্যাঁ, এখন পাকিস্তান কেন এই কাণ্ডটা করলো এখন? কারণ পাকিস্তান দেখেছে ইস্টার্ন, এই যে এই সাইডে তারা তো এখন দেখছে যে তাদের মানে ইস্টার্ন উইং বেসিক্যালি পাকিস্তান প্রকাশ্যেই বলেছে যেটা আবার পাকিস্তানের সাথে জড়িত হবে, যোগ দিবে। এবং পাকিস্তানের আইএসআই এর যে চিফ ভিজিট করেছে, ডক্টর ইউনূসের যে সক্ষতা, সে সবকিছুই প্রকাশিত এখন। তো ওরা ভেবেছে যে এখানে একটা মানে সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে গেছে প্রক্সি ওয়ারের জন্য ভারতের বিরুদ্ধে। সো দে টুক অ্যান অ্যাটেম্পট টু ক্রিয়েট অ্যান ইন্টারন্যাশনাল অ্যাটেনশন এট দিস পয়েন্ট। তো এটা এখন পাকিস্তান ভারতের যুদ্ধ হলে হ্যাঁ একটা বিশাল সংখ্যক মানুষ বাংলাদেশে তারা মানে ভারত বিরোধী মনোভাব তো অবশ্যই আছে। তো সেখানে বিএনপি কিভাবে লিড দেবে, বিএনপির তো উভয় সংকট এখন, তো সেটা বোঝা যাবে যে কি দাঁড়াচ্ছে আর কি। তো সেই জিনিসটা থাকবে আর কি বাংলাদেশে। আমি একটু অ্যাড করব এই যে প্রথম আলোর রিপোর্টটা নিয়ে, নাহলে ভুলে যাব পরে। আমরা একটা ভিডিও দেখলাম, উনি সাংবাদিক আব্দুল হাই মিল্টন, আমি যদি নামটা ভুল না করে থাকি, এরকমই কিছু একটা হবে। হ্যাঁ, সেখানে উনি নিজে কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা দেখে এসেছেন এবং সেটা উনি বলেছেন। আসলে আমার সঙ্গে যেহেতু যোগাযোগ আছে, আমি কিন্তু বিষয়টা জানি। মানে যেভাবে আওয়ামী লীগের নেতারা বিলাসবহুল জীবন যাপন করছে, একটা বিয়ের ভিডিও দিয়ে সেটা নিয়ে এরকম আহামহা ফুর্তিতে আছে, এইসব কিন্তু অপপ্রচার করা হচ্ছে যাতে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতাদের প্রতি সাধারণ জনগণের একটা ক্ষোভ তৈরি হয়। এটা একটা বিষয় বুঝতে হবে, কেউ কি জানতো যে তাকে চট করে চলে যেতে হবে? সো যারা গিয়েছে তারা নিশ্চয়ই বস্তায় এবং সব পালিয়ে গিয়েছে অধিকাংশই, তাই না? চুরি করে গিয়েছে, এয়ারপোর্ট দিয়েও তো যেতে পারেনি। তারা কি বস্তায় ভর্তি করে করে টাকা নিয়ে গিয়েছে? বা কলকাতা কি কারো ব্যাংক ব্যালেন্স ছিল, এটা কি থাকার কথা? বা ইন্ডিয়াতে কোথাও কি ছিল, এটা থাকার কথা? সো বোঝাই যাচ্ছে যে, আমি নিজে জানি যে ছোট ছোট প্রথমত বুঝে নাই যে আসলে ক্রাইসিসটা কি। অনেকে গ্রামেও আছে, শহরে নেই। একটা ঘুপচি ঘরের ভেতরে ৪-৫ ফোর্ডিং করছে, সব নিজেরা রান্না করে খাচ্ছে, টাকা পাচ্ছে না, এইভাবে কিন্তু মানে খুবই মানবেতর জীবনযাপন করছে। এবং সে মানবেতর জীবনযাপনের ভেতর দিয়েও যেটা হচ্ছে যে প্রবাসী যারা আছেন আমাদের, যারা আগে ছিলেন, যেমন ধরেন তারা হেল্প করছে। আমাদের অনেক নেতা কর্মীরা আছে। এখন আপনার ৪-৫ কোটি মানুষ বা তার বেশি মানুষ আক্রান্ত বাংলাদেশে। আমাদের কর্মীদের খুবই কষ্ট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। কিন্তু মানে এরকম অবস্থা আসলে মনে হয় না আছে যে ৬ কোটি মানুষকে তারা টেক কেয়ার করবেন, ৫ কোটি মানুষকে টেক কেয়ার করবেন, বা ৪ কোটি মানুষকে টেক কেয়ার করবেন। যার ফলে এই যে কর্মীরা কষ্ট করছে, লুকিয়ে আছে, সবাই তো যেতে পারছে না, অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে, হাত পা ভাঙছে, মাথার খুলি নেই, এরকম তো অবস্থা। এবং এরকম অসংখ্য মানুষের অবস্থা। পরিবারের কর্মক্ষম লোকটি মারা গেছে, তো তার ভিতর তো একটা ক্ষোভ, একটা কষ্ট আছে। তার ভিতরে যদি আপনি এইসব কথা বলেন খুব সচেতন ভাবে, সো কর্মী সমর্থকদের এইটুকুন এই বিশ্বাস কোনোভাবে হারানো যাবে না। এটা কিন্তু শুধুমাত্র তাদের ভেতরে আওয়ামী লীগটাকে ভাঙন ধরানোর জন্য স্রেফ অপপ্রচার। একটা প্রমাণ দিক না যে কে কোথায় খুব আয়েশি জীবনযাপন করছে, বিলাসী জীবনযাপন করছে, একটা উদাহরণ দিক। আপনি এরকম করে লিখে দিলাম আয়েশি জীবনযাপন করছে, তো নাম লিখেন কোন জায়গাটায় কোন আয়েশি, কোন বিলাসী, কোন দামি হোটেলে 5 স্টারে আমাদের আওয়ামী লীগের নেতারা আছেন, একটু বলুক একজনকে। একটা বাসা নিয়ে একজন আছে, কেউ কিন্তু একটা বাসা নিয়ে নাই। একটা ব্যাপার কি রুমা জানেন, প্রথম আলো সবসময় কিন্তু আমরা যে দেখতাম, প্রথম আলো সবসময় বিরোধী দলের পক্ষে থাকতো। প্রতিকে মার্কেটিংটা, প্রতিকে মার্কেট সরকার সমর্থক, প্রতিকে কিন্তু চলে না।
প্রথম আলো সবসময় কি করতো, বিরোধী দলের পক্ষে থাকতো। এমনকি আওয়ামী লীগ যখন 2001-এ বিএনপি ক্ষমতায় ফিরে আসে, হ্যাঁ, তখনও কিন্তু প্রথম আলো অবস্থান চেঞ্জ করছিল। এমনকি 1/11-এর সময় যে রিপোর্ট গুলো পরে হাইড করলো তারা, যে তারেকের দুর্নীতি, নানা বিষয়গুলো, এমনকি 21শে গ্রেনেড হামলার জর্জ মিয়ার কাহিনীটা প্রথম আলো প্রথম বের করে নিয়ে আসছিল। সেই প্রথম আলো, ডেইলি স্টার আজকে যে ভূমিকাটা নিয়েছে, তারা তো হয়তো ভেবে নিয়েছে আওয়ামী লীগের ফিরবে না, আওয়ামী লীগের আসবে না, এমন একটা অ্যাপ্রোচ আর কি। কিন্তু আসলে এই যে গ্রাসরুটে সরে, এবং সবচেয়ে মজার হচ্ছে এই যে আজকে যারা নতুন সংগঠন যারা করেছে, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মিছিল গুলা বের করেছিল, জমে নাই একটাও। এরা কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দলে দেখে নেই। আওয়ামী লীগের বিরোধী দলে কি জিনিস, আমরা তো সাংবাদিকতা শুরু করি আওয়ামী লীগের বিরোধী দলে। তখন আওয়ামী লীগের বিরোধী দলকে 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া যে ইলেকশনটা করেছিলেন 96-এ, সেই দিনে আওয়ামী লীগের কর্মসূচি ছিল গণ কারফিউ। হ্যাঁ, তখন আমি আসলে ইউনিভার্সিটির ছাত্রী, ওই আন্দোলনে আমি যুক্ত ছিলাম। জি, গণ কারফিউটা যে কি, হ্যাঁ, আমরা কেউ ছিল না গণ কারফিউ। এবং আওয়ামী লীগ হচ্ছে সেই দলটা, এবং এটা এখন তারা দল গঠনের চেষ্টা করতেছে। আওয়ামী লীগ তো দল গঠনের কোন তৈরি করা দল, এটা গ্রাসরুটের দল। প্লাস হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে খুব গরিব কিছু মানুষ উপকৃত হয়েছে, খুবই গরিব কিছু মানুষ। একটা পোস্ট দেখবেন ফেসবুকে, যে যখন সে মেট্রো রেলে উঠে তার ভেতরে একটা শব্দ ভেতর তৈরি হয়। শব্দটা কি? বেইমানের জাত। বিষয় এগুলো কিন্তু এগুলো তো ভেঙে ফেলা সম্ভব না, এগুলো ইয়ে করা সম্ভব না। সেটা আবার ভুলও আছে, ভুলগুলো জানেন, ওই যে বিয়ের ব্যাপারটা মনে করেন, নেতারা নেতৃত্বে ছিলেন, হ্যাঁ, তারা ওই দেশে ধরেন বেড়াতে যান নাই, বিশেষ পরিস্থিতিতে গেছেন। শেখ হাসিনা ভারতে আছেন, উনিও তো বেড়াতে যান নাই। শেখ হাসিনা তো কোনো দাওয়াতে যাচ্ছেন বা কোনো কিছু যাচ্ছেন, দিনরাত শেখ হাসিনাকে আমরা পাই হচ্ছে দিনরাত তার কর্মীদের সাথে কথা বলতেছেন, কর্মীদের সংগঠিত করতেছে। কাজে সবাই একটু কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, যিনি দাওয়াত দিয়েছেন, বিয়ের দাওয়াত যিনি দিয়েছেন, নিয়ে গেছেন, উনি কিন্তু জাতি উঠতে চেয়েছেন। তার ছেলের বিয়েতে এতগুলা লোক আসবে, সেটা উনাদের একটু সাবধানে। না, ওইখানে আমি একটু বলি, একটু বলতে হবে, নাহলে এখানেও মানুষের ভুল বোঝার একটা সুযোগ আছে। ওটা একজন আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে ছিল বা মেয়ের বিয়ে ছিল, যেখানে পাত্রপাত্রী দুজনই ডাক্তার, এবং সেখানে এই যুক্তরাজ্যে বড় হওয়া বাচ্চা, সেখানে তাদের জন্ম, তারা তো ওই পরিবেশে মানুষ, তো বিয়ে তো হবেই। 71 সালেও কিন্তু বিয়ে হয়েছে মানুষের। সেই যেহেতু উনি পেয়েছেন এত মানুষ, এবং হয় কি মানে নিজেকে হাইলাইটস করার জন্য ব্যাপারটা আমার মনে হয় না ওরকম। ব্যাপারটা হচ্ছে যে ওনাদের তো আমি আর কখনো পাবো না। উনি এটাকে একটা মানে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে যে সুযোগ, আপনি যদি থাকতেন আমার পাশে, আমি আমার ছেলের বিয়েতে বাড়ি থেকে আমি নিয়ে আসতাম, ব্যাপারটা এরকম। আমরা কি করি, আমাদের ছেলে মেয়ের বিয়ের সময়, ভাই বোনের বিয়ের সময় আমরা চাই আমাদের আপন মানুষজন এসে আশীর্বাদ করে যাক, দোয়া করে যাক। ব্যাপারটা কিন্তু ওই ইয়ে থেকে আমরা বের হতে পারিনি। আমাদের কাছে এই দোয়াটা, একটু মাথায় হাত দিবে, একটু প্রেজেন্ট থাকবে, একবেলা খাবে, ব্যাস এই পর্যন্তই। এটা নিয়ে যেভাবে অপপ্রচার হচ্ছে, আমার মনে হয় না যে এটারও মানে এটা নিয়ে আহত হবার কারণ আছে আমাদের কর্মী সমর্থকদের। আমি নিজেও তো ভালো অবস্থায় নাই, রাইট? আমি তো এখানে এভাবে থাকতে হবে আমি কখনো চিন্তা করিনি। আমার তো দেশে ফিরে যাওয়ার কথা আমার শেষ হওয়ার পর। আমি তো দেশে যেতে পারছি না, আমি তো ছটফট করছি রীতিমতন দেশে যাওয়ার জন্য। আর একটা কথা বলি, প্রথম আলো এবং ডেইলি স্টারের যে বিষয়টা, আমরা কিন্তু কোনোভাবেই যেন আমরা ভুলে না যাই 2001-এ তাদের রোলটা কি ছিল। -2 ফর্মুলা, সে -1 শেখ হাসিনা, আরেকজন হচ্ছে বেগম খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুজনকে মাইনাস করার জন্য এই ষড়যন্ত্রের শুরু কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলো আজকে থেকে করছে না, এবং তারাই আসলে মূলত এখন ক্ষমতায়।
মানে তারা মনে করছেন বেগম জিয়াকে পাঠিয়ে দিয়ে লন্ডনে, এবং জননেত্রী যেহেতু পাশের দেশে আছে, এই মুহূর্তে দেশে কেউ নেই, সো ওনারা এই ওনাদের যে সেই ষড়যন্ত্র সেটা যেন পার্মানেন্টলি বাস্তবায়ন করা যায় এবং আরেকটু মানে পার্মানেন্ট যেন হয় আর কি, সেই কারণে ওনারা কাজ করে যাচ্ছেন। সো ওদের যে রিপোর্ট, প্রতিটা রিপোর্ট, পলিটিক্যাল রিপোর্ট, মাঝে মাঝে দু একটা দেখবেন যদি মানে অনেস্ট রিপোর্টও থাকে, সেখানেও লাস্টে এই যেমন বিশ্ব ব্যাংকের গতকাল না পরশুদিনের রিপোর্ট আসছে, রাইট রানা ভাই, যে বাংলাদেশের অতি দারিদ্রের হার আরো 30% বাড়ছে, তাই না? আমাদের সরি 30% না, 30 লক্ষ। সরি 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 আমি আমি অ্যামাউন্টটা বলছি। আমাদের 2400 ছিল 9.3%, আর যেটা এই বছর আসবে আর কি আশঙ্কা করা হচ্ছে 7.7%। শুধু অতি দারিদ্র না, দারিদ্রতার হারও কিন্তু এভাবে বেড়ে যাচ্ছে। আগে বোধহয় ছিল 20, সেটা হয়ে যাচ্ছে 22, এরকম। মাত্র 8 মাস শেখ হাসিনা দেশে নেই, তাতে এই পরিস্থিতি। এবং এটাও যদি মানে অন্যান্য পত্রিকা এটা ট্রান্সলেট করে বাংলায় প্রচার না করতো, তাহলে প্রথম আলো এড়িয়ে যেত। প্রথম আলো কিন্তু এরকম অবস্থা এখন। দেখবেন যে সব মানে এটা তো চাইলে আপনি এখন লুকিয়ে রাখতে পারবেন না, সবকিছু ওয়েবসাইটে দেওয়া থাকে, সবকিছু মানুষ স্টাডি করে, সোশ্যাল মিডিয়া, যার ফলে কিছু কিছু রিপোর্ট তারা ছাপাতে বাধ্য হয়, সেখানেও একটা কারণের একটা কিছু অ্যাড করার চেষ্টা করে। তো প্রথম আলো আর ডেইলি স্টারের রিপোর্ট পড়ে কেউ প্লিজ বিভ্রান্ত হবেন না। এবং প্রথম আলো এবং ডেইলি স্টারকে যদি বিএনপি মনে করছে যে এই সময় তারা হয়তো একটু বেটার পজিশনে আছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের মেইন প্রতিপক্ষ যেহেতু আওয়ামী লীগ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ না, রাইট? রাজনীতি করতে হলে বাড়ি ভাই আপনার একটা আদর্শ থাকতে পারে, আমার একটা আদর্শ থাকতে পারে, বাট আলটিমেটলি গোল কিন্তু আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেইটা যদি দুইটা রাজনৈতিক দলের এক থাকে, তাহলে এখন যারা আমাদের বাংলাদেশটাকে দখল করে বসে আছে, সেই যারা বাংলাদেশটাকেই ব্যর্থ করতে চায় বা জঙ্গিদের আস্তানা করে ফেলেছে অলরেডি, সেই রাজনীতিকে যারা বিশ্বাস করে না বা প্রতিহত করতে চায়, তাদের অ্যাকচুয়ালি আন্দোলনের খাতিরে হলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইউনূসকে যত দ্রুত সম্ভব, এবং যারা বাংলাদেশে এই বিরাজনীতিকরণের সৃষ্টি এবং এটাকে চলমান রাখতে চায়, তাদের বিরুদ্ধে আসলে সরব হতে হবে। একটা জিনিস বাড়ি ভাই, প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না, কারণ উনি বলেই দিয়েছেন যে বিদেশে লন্ডনে যে বলেছেন যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিয়েছেন পার্টি করার এবং অন্য রাজনৈতিক দলগুলোদেরকে খেয়ে ফেলবে, মানে তার অন্য রাজনৈতিক দল প্রতি শ্রদ্ধা বোধ কিছুই নাই। তো ওনাকে দিয়ে সেটা হবে না। সেকেন্ডলি আপনি যেটা বলেছিলেন যে আওয়ামী লীগের অনেককে প্রেশার দিয়ে হয়তো এনসিপির মধ্যে ঢোকানো হচ্ছে, সেটা হয়তো টেম্পোরারি হতে পারে। যেরকম মুরাদনগরে একটা কাহিনী ঘটেছে যে কোন এক এমপি, উনি আগে বিএনপি ছিলেন, পরে আওয়ামী লীগের এমপি হয়েছেন, এবার বোধহয় নমিনেশন পাননি। তো ওনার ক্ষোভের জায়গা থেকে উনি আবার অথবা ওনার শিল্প প্রতিষ্ঠান রক্ষার জন্য হয়তো গেছেন, হু নোজ, কারণ এখন তো কোনো কিছুই স্বাভাবিক না। তো সেটাও একটা ব্যাপার হতে পারে আর কি। তো আমি মনে করি হয় রানা ভাই, আমরা একটা গ্রুপকে বলি যে ওরা হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। যখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা সেই দলে যায়। তো আওয়ামী লীগের বরং উচিত হবে, মানে একটা বলছিলেন যেমন নাটক মনে নেই যে আমি কি করব দল বদলে যায়, আমি না বদলে পারি না। না, সরকার বদলে যায়, হ্যাঁ, আমি তো বদলাই না। তবে ওই আরিফা রহমান যেটা বললেন যে আওয়ামী লীগ একটা আদর্শের নাম, এটার সাথে এত ইতিহাস জড়িত, এত আত্মদায়ক জড়িত, যে 72 সালে একটা ইয়ে ছিল যে আপনার একটা সাময়িক সমীক্ষা করেছিল যে 22,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, মানে পুরো এটা কমপ্লিটও করা হয়নি, তখন আরো বেশি হবে। তো দেয়ারস এ ট্রেমেন্ডাস স্যাক্রিফাইস এই দলের বাংলাদেশের প্রতি, এবং এই দলের যে দেশের প্রতি মায়া, সেটা বাংলাদেশকে রক্ষার জন্য। যার ফলে এই যে আমি তো বলি যে এই 2025-এর মুক্তিযোদ্ধারা যারা রাস্তা নেমেছেন, যে এটা কিন্তু শুধুমাত্র এবার যেটা হয়েছে সেটা হচ্ছে হত্যাকাণ্ড না, যেভাবে হত্যা করা হয়েছে বা যেভাবে লিঞ্চিং করা হচ্ছে, এই যে সেদিনও লিঞ্চিং করা হলো, তারপরে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, ইটস আনপ্রেসিডেন্টেড। ছিল না বাড়িতে আগুন দেয়, এগুলো বাংলাদেশে ছিল না কোনোদিন। একেবারে মানে ডিক্লেয়ার দিয়ে বঙ্গবন্ধু বাড়িটাকে ভেঙে ফেললো। এবং এই ঘটনাগুলা রানা ভাই, ঘটনাগুলা কিন্তু মনে করেন এই গণভবনের লুটপাটটা,
গণভবনের লুটপাটটা এই লুটপাটটা কিন্তু আওয়ামী লীগের নেতাদের আত্মগোপনে বাধ্য করেছে, এই কারণে এইটা দেখে আক্রমণগুলো শুরু হয়েছে। গণভবনের লুটপাটের পজিটিভ দিকটা হচ্ছে, আপনি যত ছবি দেখেন খুব দামি একটা জিনিস ছিল, কোনো কিছু নাই, কিন্তু কিছু নাই, উনি সাধারণ জীবনযাপন করতেন, সাধারণ জীবন। জীবনযাপন করতেন, সেটা কিন্তু ছবিতে চলে এসেছে। তারপর একটা খামার বাড়ি, সেটা হ্যাঁ, হাঁস মুরগি নিয়ে যাচ্ছে, অমুক নিয়ে যাচ্ছে, খামার বাড়িটি নিয়ে প্লাস হচ্ছে আজকে 32 নম্বরটা, 32 নম্বর ভেঙে তারা যা চেয়েছিল উল্টা নেগেটিভ হয়ে গেছে। এটা যে কি দাগ কেটেছে, আওয়ামী লীগ করে না একটা মানুষ, আওয়ামী লীগ করে না, কিন্তু এই ঘটনাটা তাকে এত আহত করেছে, এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে। আরেকটা কেন যেন মনে হচ্ছে কি জানেন, এই কাশ্মীরের ঘটনাটা এটাও কিন্তু পক্ষে আসবে। এটা তো অনেক বড়, আপনার কিন্তু মানে অ্যালার্মিং আমাদের জন্য, যে আমাদের দেশে আসলে কি ঘটতে যাচ্ছে। এই বাংলা ভাই, আমরা তখন ছোট, বাংলা ভাইকে দেখেছি যে মানুষ মেরে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে, রাইট, বাংলা ভাইয়ের সময়। আর আমরা 5ই আগস্টের পরে দেখলাম যে মানুষ মেরে, পুলিশ মেরে, অন্যান্য রাজনীতিবিদ, কর্মী, সমর্থক, যাকে মন চাচ্ছে মেরে মেরে যে ঝুলিয়ে রাখার বিষয়টা, এগুলো তো আমরা আগে কখনো দেখি নাই। এবং পুলিশকে মেরে আবার যে আইন করে দেয়া, এই হত্যায় বিচার হবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশের ভেতরে পরিবার গুলাতে যে প্রতিক্রিয়া তৈরি করেছে মানসিক জায়গায়, কিন্তু ওই ছেলে পেলে কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলে পেলে যে টর্চার হচ্ছে, তারা কিন্তু এখানে একটা সাপোর্টও পায়, কিন্তু ওই জায়গা থেকে সাপোর্টও পায় না, পাওয়া উচিত, কিন্তু পাওয়া উচিত। জেলখানে যে ছেলেগুলা ছিল, যেটা বেরিয়ে এসছে, ওদের গল্পগুলো এত মজা লাগে যে ভেতরে না, বাইরে আসার পরে ভয় লাগে, এখানে কোথায় যাই, কে কি করে। কিন্তু ওইখানে আমরা এত ভালো ছিলাম, এত আড্ডা, একসাথে এত মানুষ, আমরা ভেতরে ছাত্রলীগ সব আমরা, এবং মজার ব্যাপার এই ছেলেদের যারা ওই কারাগারে রোজনামা বইটা পড়েছে, যারা ওইটা কিন্তু খুব তাকে করেছে, তার জেল জীবনটা, বঙ্গবন্ধু এইভাবে জেল কাটতেন, উনি লিখেছেন, তার মাঝে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করেছে। পরিবারগুলোর সমস্যা যেটা, পরিবারগুলোর সমস্যা হচ্ছে এই জামিনের পিছনে, এই যে আওয়ামী লীগের উকিলদের যে দাঁড়াতে দেয় না কোর্টে, এবং মানে অ্যারেস্ট করতেছে যারা কোর্টে দাঁড়াতে না পারে, এই ব্যবসাটা বিএনপি জামাতে উকিলরা করছে। আমাকে একটা ছেলে বলেছে, বিএনপির মাহবুবুদ্দিন খোকন তাকে জামিন করিয়েছে হাইকোর্টে। প্যাকেজটা এরকম, চেম্বার জাজ আদালতে স্টে হবে না, এটা সব প্যাকেজ 3 লাখ টাকা বিজনেস আর কি। হ্যাঁ, আর ইউনুস যেটা করছে, যে ইউনুস শুধু তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, কিভাবে তার ব্যবসায়িক লেনদেন, টাকা পয়সা, সেগুলো করে দেশ গোল্লায় যাক, যার ইচ্ছে লুটে নেক, যার ইচ্ছে যা কিছু। তবে বাড়ি ভাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলখানায়, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছেন, এবং যারা অসুস্থ তাদেরকে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে না, মানে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের সঙ্গে তাদের পরিবারের দেখা করতে দেওয়া হচ্ছে না। এবং এমনও হয়েছে, আমি নাম বলতে চাই না, কারণ আমি নাম বলে তাদের প্রতি অত্যাচার আরো বেড়ে যাবে। আমাকে একজনের হাজবেন্ড সাথে আমি কথা বললাম যে তার সঙ্গে কোনো একজন ভেতরের একজন পুলিশ হয়তো চিনেছেন, যে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তার কিন্তু চাকরি চলে গেছে। এগুলোও কিন্তু হচ্ছে। এবং তো যেহেতু আসলে আমি পুলিশ ভাইদের বলবো যে আপনাদের প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে, বা যে মানে জঘন্য হত্যাকাণ্ড এরা ঘটিয়েছে, এবং সিরাজগঞ্জের সেই গর্ভবতী আমাদের পুলিশ বোনটি, তো এইটা ভুলে যেন না আর কি। এবং এটা ভুলে যেন না, আমাদের এই অবস্থা থেকে বাংলাদেশকে আসলে পার্ট অফ দ্য সোসাইটি। এবং কাশ্মীরের, আপনি কাশ্মীরের যখন এই ঘটনাটা ঘটেছে তার একদিন পরে আমরা তখন প্রেস কনফারেন্সে ছিলাম, ওই সময় দেখি আসিফ নজরুল, এই অবৈধ উপদেষ্টা, ওনার একটা ফেসবুক পোস্ট উনি সঙ্গে সঙ্গে আবার ডিলিটও করে দিয়েছেন 1 ঘন্টার পরে। তো ওটা আমরা সেভ করে রেখেছিলাম। তো সেখানে উনি এই
মানে এতে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি উনি এটার পার্ট। কাশ্মীরে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা মনে হচ্ছিল ওনার পোস্ট পড়ে বা ওনার রিয়াকশন দেখে যে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের হয়তো উনি একটা অংশ বা কোনো না কোনো ভাবে উনি এটার সাথে যুক্ত, না হলে এইভাবে অন্ধ সমর্থন। আমার পাশের একটা কান্ট্রি, আমার 3 পাশে যাদের এবং 71 সালে যাদের ভূমিকা ছাড়া আমরা জানি না আমরা আসলে কবে স্বাধীন হতাম, আমাদের কৃতজ্ঞ চিত্রে তাদের কথা আমরা স্মরণ করি। তো তাদের এরকম একটা ক্রাইসিসে উনি একটা সম্ভাব্য মানে কে ছিল, কি যুক্ত ছিল, এই ধরনের একটা ন্যারেটিভ উনি উপস্থাপন করলেন। এটা সন্দেহ না হওয়ার কোনো কারণ নেই। এবং যেভাবে 5ই আগস্টের পরে সমস্ত খুনি আপনার শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 450-র উপরে থানা লুটপাট করা হয়েছে, সমস্ত অস্ত্র তারা লুট করে নিয়ে গেছে, সে অস্ত্র কোথায় আছে এবং কি সুন্দর বিন্দাস আমাদের মোহাম্মদ ইউনূস, রাইট? ওনার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ ওনার জীবন তো সুরক্ষিত। কাজে বাংলাদেশ জোরে পুরে ছারখার হয়ে যাক, ভস্য হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এগুলো দেখার সময় কিন্তু ইউনূসের নাই, ডেইলি স্টার, প্রথম আলোরও নাই। আমি দুটো পয়েন্ট বলি এখানে, আরিফুর রহমান বললেন। একটা হচ্ছে যে 15 জুলাই থেকে 8ই আগস্টের যে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, আমাদের লিখিত বক্তব্যে আমরা বলেছি এরা যদি সেই হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের সাথে জড়িত নাই হবেন, তাহলে কেন যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো? তো এটা আমরা বলেছি। সেকেন্ডলি, আমাদের যখন প্রেস কনফারেন্স চলছে, অ্যান্সার দিচ্ছি সাংবাদিকদের পোস্টে, ঠিক তখনই আরিফুর রহমান আমাকে দেখালেন যে ওই আসিফ নজরুলের পোস্টটা আমি পড়লাম, পরে দেখলাম যে ইয়েস, উনি ওই যে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বাংলাদেশকে মানে একটা মাইন্ড গেমের মধ্যে ফেলে দিতে যাচ্ছেন। যেরকম ঠিক ওই সময়, ওই যে জুলাইয়ের সময় উনি বলেছেন 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, এই এদেরকে খেপিয়ে তোলার জন্য, যারা চাকরি, তারপর আর কোনো খবর নাই। হ্যাঁ, তারপর আর কোনো খবর নেই। এখন ওগুলো বলেনও না, নির্লজ্জতার কোনো সীমা নেই এদের। তো এইগুলো তো ওটা মানে নিয়ে আসলে একদমই কোনো লজ্জা নাই, মানে মিথ্যা কথা বলতে তো একটা মিনিমাম ইয়ে থাকবে যে এতগুলো সবাই অডিয়েন্স, রাইট? পুরো বাংলাদেশ অডিয়েন্স, চিন্তা করেন। মানে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাড়ি ভাই, এই যে আপনি বললেন যে 5ই আগস্টে যখন প্রথমে বঙ্গবন্ধু বাড়ি আক্রমণ করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো, আমি ব্যক্তিগতভাবে জানি যে মানে ভয়ঙ্করভাবে আওয়ামী লীগ বিরোধী ছিল, এমনকি শেখ হাসিনা বিরোধী। তারা ঝাঁপিয়ে পড়েছেন কারণ তারা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধকে ছাড়া তারা আবার চলেন না। মানে আওয়ামী লীগের সমালোচনা করেন, এই যে মৌলবাদের উত্থানে তারা দায়ী করেন, অনেক কিছু করেন ঠরেন, কিন্তু এখন কিন্তু এখন যদি ভোটাভুটি হয়, ওনাদের ভোটটা কিন্তু সরাসরি নৌকাতে যাবে, কোনো সন্দেহ নাই। তারাও কিন্তু একেবারে মানে এই যুদ্ধের মধ্যে চলে আসছে নাকি। এবং এরপরে যেগুলো হয়েছে সাংস্কৃতিক জগতে, যেগুলো হয়েছে, এই যে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি ভাঙা হয়নি, সব ভাস্কর্যই ভাঙা হয়েছে। সুফি শ্রাইন যেগুলো ছিল, বাজার শরীফ, সেগুলোকেও ডিসেক্রেট করা হচ্ছে। সো দিস ইজ এ টোটাল অ্যানাইলেশন অফ এ কালচার, মানে কালচারাল জেনোসাইড যেটা বলি, এবং সেটাও আমরা বলেছি আমাদের যে লিখিত বক্তব্যে, যে দ্য কালচারাল জেনোসাইড টুক প্লেস ইন বাংলাদেশ আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর ইউনূস। তো এই যেটা এখন আমি মনে করি যে আওয়ামী লীগ, আমি কোনো সংখ্যা দিতে চাচ্ছি না যে কত পার্সেন্ট ভোট ব্যাংক, বাট ইটস সিগনিফিকেন্টলি হায়ার দেন অল অফ দেম কম্বাইন্ড। বাইরে যারা অ্যান্টি আওয়ামী লীগ, যেটা যে আগে বলেন যে আওয়ামী লীগ আর অ্যান্টি আওয়ামী লীগ, এটা আমরা সবসময় জানতাম, এদের চেয়ে সিগনিফিকেন্টলি হায়ার। দেয়ার ইজ এ সাইলেন্ট মেজরিটি, দে ক্রাইং ফর এ চেঞ্জ। তো বাট এই অবস্থা সাময়িক, আন্তর্জাতিক পলিটিক্সের অনেক কিছুর উপর ডিপেন্ড করবে ইউনূসের অবস্থান। বাট আমি বলবো যে আমাদের যে দেশ রক্ষা বাহিনী আছেন, তাদেরও দায়িত্ব আছে। দিস ইজ নট এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এট অল। দেশ রক্ষার তাদেরও দায়িত্ব আছে। সো তারাও এই দিকটা খেয়াল রাখবেন, এটা আমাদের আশা, প্রত্যাশা। রুমা, আমরা শেষ করব, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা প্রায় 20 মিনিট। ও মাই গড। আমরা শেষ করব। রুমা, আপনি আপনার প্রত্যাশা দিয়ে শুরু করে শেষ করেন। আমার প্রত্যাশা যে বাংলাদেশের মানুষ কিন্তু জেগে ওঠে এবং তারা মূলত দেশপ্রেমিক। আপনি যদি 71-এর মানে 70-এর নির্বাচনে আপনার 74.9% ভোট কিন্তু বাংলাদেশের পক্ষে পড়েছিল। সো ওই 25% বাদ দিলে বাকি সবাই আমরা নিশ্চয়ই এই আবার একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। এবং এই যেমন আমার একটা সুযোগ যে আমি যেহেতু 71-এ আমার জন্ম হয়নি, সো আমাদের পূর্বপুরুষের যে অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। এবং আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আমাদের দেশ আবার পুনরুদ্ধার করতে পারবো।
রানা ভাই, আপনি শেষ কথাটা বলেন। আমি বলবো যে বাংলাদেশ নামক রাষ্ট্র, তার যে আদর্শ, সেটা মৃত্যুঞ্জয়ী, কারণ এটা রক্ত দিয়ে লেখা। এটা আমরা আলোচনা টেবিলে পাইনি। 25শে মার্চ রাতে যখন ব্যাপকভাবে আক্রমণ করা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার চারিদিকে, বঙ্গবন্ধুকে আটক করা হলো, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি একেবারেই। মানে যে বাঙালি একটা বুলেট দেখেনি, মানে বন্দুক চালানো তো দূরের কথা, তারা যুদ্ধ করে কিন্তু দেশ স্বাধীন করেছে। সো আমি এই ইউনুস গংদের বলবো যে আপনারা সাবধান হয়ে যান। গত 9 মাসের যে চেঞ্জ, ইউ হ্যাভ সিন ইট। এখন কিন্তু ওই যে আরিফুর রহমান যিনি বললেন যে সাধারণ মানুষ কিন্তু নেমে গেছে রাস্তায়। তো এটা যখন ব্যাপক আকার ধারণ করবে, তখন আমরা বাংলাদেশকে ফিরে পাবোই পাবো, এটা আমার আশা। অনেক ধন্যবাদ রানা ভাই, অনেক ধন্যবাদ রুমা। আবার কৃতজ্ঞতা, আপনারা চমৎকার একটা কাজ করেছেন। ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন। এটার যে কৃতজ্ঞতা, এটা বিশাল বিশাল। ভালো থাকবেন আপনারা, এরকম কাজ আরো করে যাবেন আপনারা। অনেক ধন্যবাদ বাড়ি ভাই আপনাকে। ধন্যবাদ বাড়ি ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।